দেখো, আমরা বলেছিলাম কি লেন কন্ট্রাকশন কিছু প্রবলেম প্রথমে পড়বো আমরা। এক মিনিট দাঁড়াও। দেখো, এই প্রবলেমটা দেখো, দেখতে পাচ্ছ? ওই যে একটা 1 মিটার রড আছে, সেই 1 মিটার রডটাকে আমি ইনক্লাইন করেছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। হুম। তার মানে একটা 1 মিটার রড আছে আমার কাছে, সাপোজ। সে একটাকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করি, মানে এরকম একটা রড আছে, সেটাকে আমি এইভাবে ইনক্লাইন করি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে? এটা হচ্ছে রডটা, আমার এবি রডটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, এটা 1 মিটার রড। এবার আমাকে বলেছে এই রডটা একটা ট্রেনে রাখা আছে এবং সেটা কি হয়েছে, 0.56 স্পিডে মুভ করছে। মানে এই যে এবি রডটা এই দিক বরাবর 0.56 স্পিডে মুভ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্ল্যাটফর্মে বসে আছে। ঠিক আছে? মানে এখানে ধরো একটা কেউ বসে আছে, এখানে একজন সে প্ল্যাটফর্মে বসে আছে। তাহলে সেই যে প্ল্যাটফর্মে বসে আছে সে কত মিটার দেখবে লেনটাকে। বোঝা গেল প্রবলেমটা? তাহলে আমরা বলেছিলাম যে প্রবলেমটাকে আমরা কিভাবে করব। প্রবলেমটাকে আমরা দুভাবে করবো। প্রথমে বলেছিলাম যে প্রবলেমটা আমরা এই যে জিনিস আমরা পড়েছিলাম, এখানে দুটো কনসেপ্ট লাগবে। 1 নম্বর কনসেপ্ট হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ, পারপেন্ডিকুলার লেন্থ ডাজ নট কন্ট্রাক্ট। এটা আমরা একটু পরে বুঝবো, এখন আমরা একটা এক্সাম্পল দিই নাই। পারপেন্ডিকুলার লেন্থ কখনো কন্ট্রাক্ট করে না। শুধুমাত্র কোন লেন্থটা কন্ট্রাক্ট করে, যে লেন্থটা ভেলোসিটির সঙ্গে আছে। ঠিক আছে? যদি ভেলোসিটি যেদিকে থাকবে সেই দিক বরাবর যে লেন্থ আছে সেই লেন্থটা কন্ট্রাক্ট করবে, কিন্তু যেটা পারপেন্ডিকুলার আছে সেটা কন্ট্রাক্ট করবে না। অর্থাৎ আমি যদি একটা পেনকে নিই, পেনটাকে এইভাবে মুভ করাই, তাহলে এই লেন্থটা কিন্তু কন্ট্রাক্ট করবে না, এই লেন্থটা কন্ট্রাক্ট করবে। কিন্তু যদি আমি এইভাবে রাখতাম, নিয়ে মুভ করাতাম, তখন আমার এই লেন্থটা কন্ট্রাক্ট করতো। ঠিক আছে? কি বলে বোঝা গেল? তাহলে পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করবে না। তাহলে আমার যখন একটা লেন্থকে এইভাবে ইনক্লাইন থাকবে, তখন সবসময় আমি কি করবো, লেন্থটাকে দুটো ভাগে ভেঙে নেবো। একটা গতি বরাবর, আর একটা গতির সঙ্গে লম্ব বরাবর। তাহলে এবি যদি হয়, তাহলে এদিকে আসবে এবি সাইন থেটা, মানে হচ্ছে 1 sin 30। আর এদিকে আসবে, এইদিকে লেন্থটা হয়ে যাবে 1 cos 30। এই 1 cos 30 যে ভ্যালু, সেইটা কি হবে, লোরেন্স ট্রান্সফর্মেশন অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু 1 sin 30 যে ভ্যালু সেটা চেঞ্জ হবে না। দেখো সেটাই করা হয়েছে। এলএক্স, খেয়াল করে দেখো। এলএক্স, এলএক্স মানে কত বলতে, সামথিং ইন্টু √1 - v² / c²। এই এলএক্স, L0x এর দ্বারা দেখেছি কত, L0 cos 30, মানে 1 cos 30, 1 cos 30। cos 30 মান যা হবে একটা লিখলে। স্যার বলছি এই জায়গাটা একটু বুঝতে পারলাম না, ওই এল এক্স ইকুয়াল টু L0 √1 - v² / c²। আমরা জানি কি লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা কি বটে, এল ইকুয়াল হুম হুম, √1 - v²। তাহলে প্রথমে লেন্থটাকে দুটো ভেঙে নিয়েছি, একটা এক্স অক্ষ বরাবর লেন্থ, একটা ওয়াই অক্ষ বরাবর লেন্থ, যেহেতু এটা অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ তাহলে এক্স অক্ষ হ্যাঁ বরাবর লেন্থ বলছে এল এক্স, মানে হচ্ছে হুম L0 x কম্পোনেন্ট। যেটা কত হুম বললাম, 1 cos 30, দেখো লেখা আছে দেখো। হুম, তাহলে হ্যাঁ হ্যাঁ L0 cos 30, L0 মানে তো 1, L0 মানে কত নিয়েছি, হ্যাঁ, হুম, অ্যাকচুয়ালি 1 cos 30, ভ্যালুটা বেশি বসিয়ে দিলাম। আর √1 - 0.5টা হোল স্কয়ার, এটা বসিয়ে এই জিনিসটি চলে এলো। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো ওয়াই অক্ষ বরাবর লেন্থ, এটা কিন্তু আমরা বলেছিলাম কি পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করবে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর হুম, লেন্থ হচ্ছে 1 sin 30। আচ্ছা হলো? তাহলে এখন যে দেখবে প্ল্যাটফর্ম থেকে, সে কত লেন্থ দেখবে, সে লেন্থ দেখবে
এল এ এল ইকুয়াল টু রুট ওভার অফ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, তাই তো? এখন দেখো এল এক্স হচ্ছে এটা 0.75টা হোল স্কোয়ার, দেখো তিনশো এটা 0.75 হোল স্কোয়ার, 0.5টা হোল স্কোয়ার কেটে গেলো 0.09। ঠিক আছে, বোঝা গেল? হুম, দেখো বুঝতে পারি? হ্যাঁ স্যার, বুঝে গেল। দেখো এবার নেক্সট দেখো, নেক্সট একটা প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে আমার একটা কিউব আছে, দেখো এই কিউব অফ সাইড 2 মিটার, একটা কিউব আছে, সেটাকে একটা ট্রেনে রাখা হলো, মানে কিউবটা থেকে মুভ করছে, ট্রেনে রাখা হলো মানে বেসিক্যালি কিউব যেখানে মুভ করছে, তাহলে একটা কিউব আছে, সেই কিউবটা মুভ করছে, সেটা ভেলোসিটি একটু 0.26। তাহলে প্রশ্ন হচ্ছে কিউবের যে ভলিউম, সেই ভলিউমটা কত হবে? যে কিউবটাকে রেখেছে অর্থাৎ যে ট্রেনে বসে আছে সে কত ভলিউম দেখবে, আর যে মুভ করছে মানে যে প্ল্যাটফর্ম বসে আছে সে কত ভলিউম দেখবে। দেখো অরিজিনাল ভলিউম তো হবে V0 সমান হবে 2 তার কিউব, তাই তো? যে ট্রেনে বসে আছে। এখন একটা কিউব যদি নেওয়া হয়, তাহলে যে কিউবটাকে নিচ্ছি সেই কিউবটা তো মুভ করছে, তাহলে মুভ করা মানে কি বটে? যদি আমি একটা কিউব নেই, কিউবটা যদি মুভ করে, তাহলে খেয়াল করে দেখো এটা ছিল 2 মিটার, এদিকটাও 2 মিটার, আর এই দিকটাও 2 মিটার, ভার্টিক্যাল দিকটা, তার মানে এ বি সি ডি। খেয়াল করে দেখো যদি কিউবটা এই দিকে মুভ করে তাহলে শুধুমাত্র এ বিটা হচ্ছে গতির দিকে, বি সিটাও গতির সঙ্গে পারপেন্ডিকুলার, আর বি ডিটাও গতির সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? কি বলা বোঝা গেল? বুঝতে পারা যাচ্ছে কি বলছি আমি? যদি হ্যাঁ স্যার। মুভ করে তাহলে শুধুমাত্র এ বি। স্যার, এই জায়গাটা আরেকবার একটু বোঝানো, ওই দুদিকে পারপেন্ডিকুলার বলতে এক্স টা যদি মুভ করে তাহলে ওয়াই আর জেড টা পারপেন্ডিকুলার হচ্ছে। অবশ্যই। তাহলে এ বিটা যদি এক্স অক্ষ হয়, এ বিটা যদি আমি এক্স অক্ষ বলি, তাহলে এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই দিকটা হচ্ছে জেড অক্ষ। তাহলে যদি এক্স অক্ষ বরাবর মুভ করে তাহলে শুধুমাত্র কি হবে, এ বিটা লেন্থটা কন্ট্যাক্ট করবে, কিন্তু বিডি আর বিসি যেহেতু ওয়াই আর জেড অক্ষ বরাবর আছে তাহলে তার লেন্থটা কন্ট্যাক্ট করবে না। তাহলে শুধুমাত্র হুম। কি হবে, এক্স অক্ষ বরাবর লেন্থটা কমবে। তাহলে তার ফর্মুলা কত হবে দেখো, দেওয়া আছে দেখো, পড়েছি সেটা আমরা। এল এক্স, এটা চেঞ্জ হবে, L0 এই ফর্মুলা অনুযায়ী L0 মানে 2 আর 0.2 বেগে মুভ করে যেতে, তাহলে এটা চেঞ্জ হবে। আর বাকি LY আর LZ যদি চেঞ্জ হচ্ছে না তাহলে এখন ভলিউম কত হবে? 2 2 আর 1.9, 7.8। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা? বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বেশ। তাহলে এবার দেখো এই দুটো প্রবলেম আমরা করে নিলাম। ঠিক একইভাবে যদি একটা ট্রায়াঙ্গেল নিতাম তাহলে সেই ট্রায়াঙ্গেলটা আমরা নিশ্চয়ই করতে পারতাম। এখন যদি তোমাকে পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে সাপোজ তোমার একটা ট্রায়াঙ্গেল নিলে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিলে, ঠিক আছে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তুমি নিয়ে নিলে এবিসি,
এ বি সি, এটা এই দিক বরাবর মুভ করছে, বিসি বরাবর মুভ করছে, এখন একটা ভেলোসিটি ভি ভেলোসিটি। তাহলে প্রশ্ন হবে যে তাহলে এই যে প্রবলেমটা হবে এই প্রবলেমটাকে কিভাবে সিম্পলিফাই করবে। মানে যখন মুভ করছে একজন অবজারভার, সে ট্রেনে একটা ট্রায়াঙ্গেল নিয়ে বসে আছে, সাপোজ একটা ইকুয়াল ট্রায়াঙ্গেল মানে 1 মিটার ধরে রাখলেন। তাহলে প্রথম প্রশ্ন হবে, যে প্ল্যাটফর্মে বসে আছে সে ট্রায়াঙ্গেলটা শেপ কি দেখবে, যে ট্রায়াঙ্গেলটা বসে আছে সে কি এটাকে ইকুইল্যাটারাল দেখবে না কি দেখবে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা যেটা দেখবে, তাহলে তার যে নতুন ট্রায়াঙ্গেলটা হবে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে বা সেই ট্রায়াঙ্গেলটার পেরিফেরি কত হবে, এই একটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে দেখো, এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করবো। তাহলে এখানে দেখো একটা বিসি এটি যদি 1 মিটার 1 মিটার করে হয়, তাহলে খেয়াল করে দেখো এই প্রবলেমটাকে আমরা কিভাবে করবো, এটা আমাদের পরীক্ষাতে এসেছিল। তাহলে এখানে যেটা বিসি আছে, এই বিসিটার কি হবে, এটা ভেলোসিটি নিয়ে সাপোজ এই ভেলোসিটি ধরে নিলাম 0.2 ধরে নিলাম। তাহলে ভি ইকুয়াল টু সাপোজ এটা 0.26। তাহলে যে বিসিটা আছে সেই বিসিটা চেঞ্জ হয়ে যাবে কত বটে, 1 × √1 -0.2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এ বিটা দেখো, এই যে এ বি আছে, এই এ বিটা আমি যদি এটাকে ওয়াই অক্ষ ধরি আর এই দিকটাকে আমি যদি এক্স অক্ষ ধরি, তাহলে খেয়াল করে দেখো এ বিটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এটা 60 ডিগ্রি। তাহলে এ বি দুটো পাওয়া যাবে, একটা পাওয়া যাবে এ বির এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হয়ে যাবে 1 cos 60, আর এ বির ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা হয়ে যাবে 1 sin 60। ঠিক আছে, এবার দেখো শুধুমাত্র যদি এদিক মুখ বোঝে তাহলে এই এ বি এক্স এইটার লেন্থ কন্ট্রাকশন হবে। তাহলে এটাকে আমি ফর্মুলা অনুযায়ী বসাবো, তাহলে নতুন কত হয়ে যাবে, নতুন ভ্যালুটা হয়ে যাবে এ বি যেটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে 1 cos 60 × √1 - 0.2 তার হোল স্কোয়ার, যা হবে একটা ভ্যালু হবে। তাহলে এখন ভ্যালুটা কত হয়ে যাবে, এই যে ভ্যালুটা বেরোলো সাপোজ এটা আমার বেরোলো এক্স, আর এইটা একটা সাপোজ ভ্যালু হচ্ছে ওয়াই, তাহলে নতুন ভ্যালু এ বি কত হবে, এ বি ড্যাশ বলছি √(x² + y²). তাহলে বুঝতে পারছো এই ভ্যালুটার সঙ্গে এই বিসি ভ্যালুটা নিশ্চয়ই সমান হবে না, যদি হয়তো ভালো কথা ভ্যালুটা। সিমিলারলি আমি কি করবো, এসি কে দেখবো, এসি ক্ষেত্রে আমি কি করবো, এইখানে আমার এসি যখন করবো তখন আমি এখানে আমার অক্ষটা করব, এখানে অক্ষ করলে কত হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে তুমি আবার কি করো, এক্স অংশ ওই অংশ বার করো না, আবার ক্যালকুলেশন করে নাও, নিয়ে দেখো তিনটে সাইডে ভ্যালু সমান হচ্ছে কিনা। বোঝা গেল, বলো কোনো প্রবলেম আছে এখানে, করতে পারবে প্রবলেমটা। স্যার বলছি ওই যে এসি ওইটা যে 30 ডিগ্রি বললেন, তাহলে ওটাকে কি ওই cos 30 ডিগ্রি ধরে করতে হবে cos 30 কেন, না cos? একই ব্যাপার, তুমি এই দিকটা cos 30 আর sin 60 একই। এই যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 হয়, তাহলে এই যদি 60 sin 30 হবে, এই sin 60 মানে তো cos 30। হুম, প্রবলেমটা বোঝা গেল তো কি করে সলভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাকে ওই ইয়ের মতো বার করতে হবে আর কি। আগে প্রবলেমটা বললাম, এ- যদি হ্যাঁ, লেন্সটা প্যারালাল থাকে তাহলে ডাইরেক্ট ফর্মুলা, যদি লেন্সটা অ্যাঙ্গেল হুম, তাহলে দুটো অংশ ভেঙে নাও, ভেঙে নিয়ে ফর্মুলা বার করো, একটা অংশ চেঞ্জ হবে না, একটা অংশ চেঞ্জ হবে, তারপর আবার রিকম্বাইন করে দাও। ক্লিয়ার, আচ্ছা আচ্ছা। বেশ। দেখো, তাহলে আমরা এবার করবো নতুন একটা কনসেপ্ট, তার নাম দেবো টাইম ডাইলেশন।
দেখো, এটা কি বটে, এটা হচ্ছে আমাদের যে রিলেটিভিটি, সেই রিলেটিভিটির একটা সেকেন্ড কনসিকুয়েন্স। ফার্স্ট কনসিকুয়েন্স বলেছিলাম কি, লেন্থ কন্ট্রাক্ট করবো। আচ্ছা, লেন্থ কন্ট্রাকশন আমরা আর একটা কনসেপ্ট পড়ে নিই, তারপর আমরা সেকেন্ড কনসেপ্টে যাবো, টাইম ডাইলেশন যাবো। সেটা হচ্ছে, আমরা যখন লেন্থ কন্ট্রাকশন পড়েছি তখন আমরা বলেছিলাম কি, পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করবে না। এটা আমরা প্রথম বলেছিলাম যে পারপেন্ডিকুলার লেন্থ উইল নট কন্ট্রাক্ট। বললাম এটা কোথায় প্রমাণ করবো? আমি যে লেন্থ কন্ট্রাকশন করছি সেখানে তো আমার এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না যে এটা পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করবে বা কিছু করবে, এরকম তো আমার ব্যাপার স্যাপার ছিল না। তাহলে আমরা বুঝবো কি করে যে পারপেন্ডিকুলার লেন্থটা কন্ট্রাক্ট করছে? তাই না? এটাকে একটা কি হয়, একটা মানসিক পরীক্ষা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। দেখো, রিলেটিভিটির প্রথম কনসেপ্ট হচ্ছে যে রিলেটিভিটিতে বিভিন্ন জনা বিভিন্ন রকম করে অবজার্ভ করবে। এটা রিলেটিভিটি মান্যতা দিয়ে, যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলেছিল দেখো তুমি চুপচাপ থাকো বা তুমি গতিশীল হও, যে গতিশীল হচ্ছে সে যা মাপবে, যে স্থির অবস্থায় আছে সেও একই জিনিস মাপবে। অর্থাৎ স্থির বা গতিশীলতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটা রড যদি কেউ নিয়ে দেখে, রডটার স্থির অবস্থায় যা লেন্থ হবে, গতিশীল অবস্থায় এক্স্যাক্টলি সেম লেন্থ হবে। ঠিক আছে? অর্থাৎ লেন্থে কোনো পরিবর্তন হবে না। এটা গ্যালিলিয়ান কনসেপ্ট ছিল বা গ্যালিলিয়ান নিউটনিয়ান কনসেপ্ট ছিল। কারণ নিউটন কি বলেছিল যে স্পেস ইজ অ্যাবসলিউট, টাইম ইজ অ্যাবসলিউট। অর্থাৎ সময় আর টাইম, সময় স্পেস এগুলো চেঞ্জ হয় না। আর নিউটনের জগতে আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে আলোর বেগ প্রায় অসীম। অর্থাৎ আলোর কোনো একটা ডিস্টেন্স ট্রাভেল করতে সময় লাগে না বললেই তো হয়। এই কনসেপ্টের উপরে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বেস ছিল। এখন যখন আইনস্টাইন এলো, আইনস্টাইন বললো না দেখো এরকম ব্যাপার স্যাপার নয়, বিভিন্ন জনা কিন্তু বিভিন্ন রকম মাপবে, এবং কে কত মাপবে তার জন্য তিনি একটা ফর্মুলা বলে দিলেন, সেটা হচ্ছে লোরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবং তিনি এটা বললেন যে যে যেটাই মাপবে তার কাছে সেটাই সত্য। তা আমরা যেটা প্রশ্ন করবো, যে এটা তাহলে রডের লেন্থ কত হবে, একজন বলছে 3 মিটার, একজন বলছে না একটু কমে গেছে 2.9 মিটার, তাহলে রডের লেন্থ কত হবে? কোনো দেখো রডের লেন্থ কত হবে, সেটা কিন্তু যে যেটা মাপছে সেটাই হবে রডের লেন্থ। অর্থাৎ প্রত্যেকটা অবজারভার কারেক্ট। তাহলে আইনস্টাইনের যে কনসেপ্টটা ছিল সেটা আর একটা সিদ্ধান্ত বলতে পারি, ইচ অবজারভার আর ইকুয়ালি কারেক্ট। অর্থাৎ যে যেটা মাপছে তার কাছে সেটাই সত্য। বললাম এই দুটো যদি হয়, এই দুটোকে যদি আমি কনসেপ্ট হিসেবে সুইচ করে নিই, তাহলে দেখাবো পারপেন্ডিকুলার লেন্থ যখন আমরা যাব, সেই পারপেন্ডিকুলার লেন্থ যদি কন্ট্যাক্ট করে যায়, তাহলে এই যে দুটো কনসিকুয়েন্স আছে, এই দুটো কনসিকুয়েন্স কি হবে, কন্ট্রাডিকশন করে যাবে, অর্থাৎ শত বিরোধী হয়ে যাবে। কেমন করে দেখাবো? তুমি একটা মেন্টালি পরীক্ষা পাবো যে এ আর বি দুটো, দুজনা মোটর সাইকেল করে চেপে যায়। এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে। অর্থাৎ একে অপরের দিকে মোটর সাইকেল নিয়ে আসছে। এর হাতে একটা রড আছে, বি যে মোটর সাইকেলটা বলছে, এটা মোটর সাইকেলের প্ল্যাটফর্ম সিট, যে লোকটা বসে আছে এ আর বি এর হাইট সমান। অর্থাৎ এইখানে হচ্ছে বি এর মাথা, আর এইখানে এক্স্যাক্টলি এক হাইটে আছে এর মাথা। ঠিক আছে? এটা ভাব যে এর মাথা হচ্ছে এই পজিশনে, এর হেড, আর বি এর হেড হচ্ছে এই পজিশনে। দুজন দুজন মোটরসাইকেল দিকে যাচ্ছে। এ কি করেছে, এ একটা লাঠিকে ধরে আছে ওপর দিকে এইভাবে। পরীক্ষাটা তুমি এইভাবে ভাবো, এই একটা লাঠিকে ধরে আছে এইভাবে। এই লাঠি ঠিক এই হাইটে একটা কি আছে, চাকু রাখা আছে, ধারালো নাইন। অর্থাৎ যদি বি চুপচাপ বসে থাকতো, এ যদি মোটর সাইকেল নিয়ে পেরিয়ে দিত বি এর পাশ দিয়ে, তাহলে এর উপর একটা চাকু রাখা আছে এইভাবে। এইভাবে যদি এ পেরিয়ে যেত তার গলাটা কেটে খেয়ে যেত। কি বলে বোঝা গেল? বি চুপচাপ স্যার আর একবার একটু বলুন, এই জায়গাটা একটু বুঝতে পারিনি। বলছি এ আর বি এর হাইট সমান। এই মোটর হ্যাঁ। সাইকেল, বিও মোটর সাইকেলে আছে, সাপোজ ধরে রাখো বি চুপচাপ বসে আছে, চার লাইনে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। এ মোটর সাইকেল, এর হাতে একটা চাকু ধরা আছে।
এবং চাকুর হাইটটা ঠিক গলা গলা আছে, এর গলা গলা, এমনি করে একটা তলবাড়ার মতো বেরিয়ে আসতে হবে। এবার এ যাচ্ছে এইভাবে, তাহলে বি যখন এখানে যাবে তাহলে বি এর কি হবে, গলাটা কেটে চলে যাবে, হুম যাবে তো। সিমিলারলি ধরে রাখো হুম বিও কি করেছে, একটা চাকু ধরে আছে এইভাবে। তার মানে যদি এ চুপচাপ বসে থাকতো, বি যদি এর পাশ দিয়ে পেরিত মোটরসাইকেল কি বলা হয়? হুম তাই তো। তাহলে ব্যাপারটা এমন হচ্ছে, তারা একটা এক্সপেরিমেন্ট করেছে, যদি এ চুপচাপ বসে থাকতো, বি মোটরসাইকেল নিয়ে আসতো, তাহলে এর গলা কেটে যেত, বি এর গলা ইনট্যাক্ট থাকতো। মানে হুম অবশ্যই বি এর গলাও কেটে যেত, এর গলাও কেটে যেত যদি যায়, হুম যাবে না, কারণ বি যখন এদিকে বেরোবে, যেহেতু চাকুটা ধরে আছে, হুম তাহলে খানিক পরে দেখা যাবে কি বলে দুজনের গলা কেটে রাস্তায় পড়ে আছে। আবার যদি বি চুপচাপ বসে থাকতো, এ মোটরসাইকেল নিয়ে যেত, একই ঘটনা ঘটতো, দুজনের গলা কেটে পড়ে যাবে, তাই তো। হুম। তাহলে যদি বলা হতো যে একজন স্থির থাকলো, অন্যজন গতিশীল হলো, তাহলে দেখো যে ফাইনাল রেজাল্ট হবে, ফাইনাল রেজাল্ট সবাই একই বলবে, সবাই বলবে কি বটে, এরও গলা কেটে যাবে, বি এরও গলা কেটে যাবে, তাই না। এটা বুঝতে পারা গেল না, কারণ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারেক্ট হয়ে গেল। এই যে ইচ অফ দা মানে ইকুয়ালি কারেক্ট, এও বলবে মানে এর রাস্তা যদি বেরিয়ে যায় মরে যাওয়ার পর, এও বলবে দেখো আমার গলা কাটা লাশ পড়ে আছে, আর বিয়ের রাস্তাও যদি বেরিয়ে যায়, বিয়েও বলবে আমার গলা কাটা লাশ পড়ে আছে। তাহলে বলবে ঠিক আছে, আইনস্টাইন ঠিকই বলেছিল, বোথ অবজারভার ইকুয়ালি কারেক্ট, দুজনেই ঠিক বলছি। এইবার আমরা গ্যালিলিয়ার কনসেপ্ট থেকে বেরিয়ে, এটা নিউটন কনসেপ্ট হলো, কারণ নিউটন কনসেপ্টে লেন্থ কন্ট্রাক্ট করে না। এবার আইনস্টাইনের কনসেপ্ট আছে। সাপোজ এবার এ চুপচাপ দাঁড়িয়ে আছে, বি মুভ করছে, মানে দুজন একে অপর দিকে এলেও কি হবে, যখন বি দেখবে তখন, যদি সাপোজ বি অবজারভার দেখে একে, তাহলে আমি যদি দুজন মোটরসাইকেল নিয়ে আসে, আমি যদি আরেকজনকে দেখি, তখন মনে হবে কি ওটা আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ও আমার দিকে আসছে। তাহলে যখন বি দেখবে, বি কে যখন আমি অবজারভার বলবো, তখন বি দেখবে কি ওটা আমি চুপচাপ বসে আছি, এ আমার দিকে ছুটে আসে, ঠিক আছে। তাহলে এ যদি আমার দিকে ছুটে আসে, তাহলে যদি লেন্থ কন্ট্রাক্ট করে, পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করে, তাহলে নিশ্চয়ই কি হবে, সে বলবে এর যে ছুরিটা আছে, এর যে ছুরিটা আছে সেই ছুরিটা হাইট কমে গেছে, তখন এইটুকু হয়ে গেছে। আর এর যে মাথা আছে সেই মাথাটারও হাইট কমে গেছে, কারণ পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করে মানে কি বলে, এর মাথাটা এখন এই হাইট, কি বলে বোঝা গেল। তাহলে বি দেখবে কি বটে, এর যে ছুরি সেই ছুরিটাও হাইটও কমে গেছে, পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করে, আর এর যে গলা সেটাও কমে গেছে, নিচে নেমে গেছে। তাহলে সে যখন বি কে ক্রস করে যাবে, বি এর চাকুটা এই পজিশন আছে, তাহলে কি বলো, এর মাথা কাটবে, না স্যার। না। মাথা কাটবে না, ঠিক আছে। কিন্তু এ যখন যদি পেরিয়ে যাবে, তখন এর তো ছুরি আছে, তাহলে এর ছুরি কি হবে, বি এর পেট কেটে যাবে, বি এর মাথা কাটবে না, বি এর কি হবে, পেট কেটে যাবে। পেট কেটে যাবে। তাহলে দেখো বি কি বলবে, বি বলবে আই উইল ডাই, ঠিক আছে, কি কাটবে, আমার স্টোমাক কাটবে। আর বি বলবে এ উইল নট ডাই, কারণ কি বটে, আমার চুল তো অনেক ছিল ছিল, এর তো মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে এর কিছু হবে না, আমি মরে যাবো। তাহলে বি যদি ঘটনাটাকে অবজার্ভ করে, তাহলে বি বলবে দেখো পারপেন্ডিকুলার লেন্থ লেন্থ কন্ট্রাক্ট করে, এটা আইনস্টাইন বলেছেন, তাহলে পারপেন্ডিকুলার লেন্থ যদি কন্ট্রাক্ট করে, তাহলে আমি মরে যাবো এবং আমার পেট কেটে যাবে, এর কিছু হবে না। সেম জিনিসটা যদি এ দেখে, এ যদি অবজার্ভার হয়, তাহলে এ কি বলবে, বি এর লেন্থ কমে গেছে, তাই না। এ কি বলবে, এ বলবে দেখো যেহেতু বি আমার দিকে মুখ করে আসছে, তাহলে নিশ্চয়ই বি এখন হাইটে ছোট হয়ে গেছে, আর বি এর যে চাকুটা সেটাও কিন্তু কি হয়ে গেছে, হাইটে ছোট হয়ে গেছে। তাহলে যদি এ অবজারভার ঘটনাটাকে ব্যাখ্যা করে, তাহলে এ অবজারভার কি বলবে, আই উইল ডাই, কি করে ডাই করবো, আমার স্টোমাকটা কেটে যাবে। আর কি কি বলবে, বি উইল নট ডাই। দেখো বুঝতে পারা গেল কি বললাম। ইয়েস স্যার। এইবার ধরো দুজন দুজন দিকে চলে গেল, মোটরসাইকেল নিয়ে আসছিল, মোটরসাইকেল নিয়ে এক্সপেরিমেন্ট করবে বলে চলে গেল,
চলে যাওয়ার পর তো কিছু একটা হবে, দুজনে কি করে ঠিক হতে পারবো? এ বলবে আমি বেঁচে থাকবো, বি মরে যাবে, বি বলবে আমি বেঁচে থাকবো, এ মরে যাবে। এটা হতে পারে? তাহলে তো এই লাইনটা আমার কন্ট্রাডিক্ট করে গেল। ইচ অবজারভার আর ইকুয়ালি কারেক্ট কি করে হতে পারে? ঘটনাটা ঘটে যাওয়ার পর তো কিছু একটা হবে। দুজন মোটরসাইকেল নিয়ে এলো, দুদিকে চলে গেল। যদি বি বসে থাকতো, এ আসতো, তাহলে এই ঘটনাটা ঘটতো। যদি এ বসে থাকতো, বি আসতো, তাহলে এই ঘটনা ঘটতো। যখন দুজন দুজন দিকে আসবে তখন এই দুটো ঘটনার মধ্যে কোন একটা তো কিছু হবে, তাতে কিছু হবে, তাহলে সেটা অ্যান্সার কোনটা হবে বল? প্রশ্নটা বোঝা গেল কি বলছি আমি? আগে বলো আমার প্রশ্নটা বোঝা গেল কিনা? হ্যাঁ, দুটোর মধ্যে কোনটা হবে তো? কোনটা হবে? কে বাঁচবে, কি হুম। দুজনেই মারা যাবে তো। কি করে মারবে, মানে কি করে আর মরবে? সে- আইনস্টাইনের লজিক অনুযায়ী হয় এইটা একটা অপশন, অপশন ওয়ান, আর এটা একটা অপশন, অপশন টু। তাহলে কোন অপশনটা হবে? আর তো কোনো অপশন নাই। আমি লজিক্যালি আইনস্টাইনের থিওরিটিকে প্রয়োগ করে দেখছি, এই যে ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা দুটো আউটকাম হতে পারে। আইদার অপশন ওয়ান, যেখানে বি বলবে আমি মরে যাবো, এ বেঁচে থাকবে। অথবা অপশন টু, যেখানে এ মরে যাবে, বি বলবে আমি বেঁচে থাকবো। So there are two options according to Einstein's theory of relativity. If length contract, which length? Perpendicular length contract. If perpendicular length contract, then we have a situation where we have two options. তাই তো? তাহলে এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে আমাদের দুটো অপশন আসবে। আর আইনস্টাইন বলছে কি বোথ আর ইকুয়ালি কারেক্ট, দুজনাই ঠিক। এখন দুজন কি করে ঠিক হতে পারে বল? ঘটনাটা ঘটে যাওয়ার পর তো কিছু একটা হবে। বলো দেখো দুজন কখন ঠিক হতে পারে? যদি দুজনাই মরে যায়, তাই না? যেটা আমাদের নিউটন বলেছিল যে লেন্থ ফ্যান ছোট বড় হয় না, দুজনাই মরে যাবে। তাহলে তারা ইকুয়ালি কারেক্ট হতে পারে। তাহলে যদি ইকুয়ালি কারেক্ট হতে হয়, এইটাকে মানতে হয়, তাহলে আমাদের কাছে একটাই অপশন আসতে হবে, দ্যাট ইজ আমাদের অপশন থ্রি। সেটা কি হবে? বোথ উইল ডাই। তাহলে দেখো কোনো সমস্যা হবে না। তাহলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যদি ইউজ করি এবং বলি পার্পেন্ডিকুলার লেন্থ কন্ট্যাক্ট করে যায়, তাহলে আইদার অপশন ওয়ানে যেতে হবে অথবা অপশন টু যেতে হবে। ঠিক আছে? এই অপশন ওয়ান অপশন টু যাই বলো, এই দুটোই কিন্তু কি বটে, আইনস্টাইনের যে রিলেটিভিটির নেক্সট কনসেপ্ট সেটাকে ভায়োলেট করে দিচ্ছি। কি ভায়োলেট করছি? ইচ অবজারভার আর ইকুয়ালি কারেক্ট। তাহলে অবশ্যই অবশ্যই কি হতে হবে? ইচ অবজারভারকে যদি ইকুয়ালি কারেক্ট হতে হয়, এবং এটা সত্যি, কারণ আমি যেটা মাপছি সেটা আমি ঠিকই মাপবো রে বাবা, আমি তো আর ভুল মাপবো না। তুমি আমার ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের থিওরি লাগাবে না নিউটন লাগাবে, তোমার ব্যাপার। অঙ্ক তুমি নিজের মতো চয়েস করো। বিজ্ঞান তো একটাই হবে। আমি তো মেপেছি, আমি তো অবজারভার, আমি যদি মাপি তাহলে একটা তো অ্যান্সার পাবোই আমি। তাহলে একটাই অপশন আমাদের কাছে পড়ে থাকবে, যেটা নিউটন বলেছিল লেন্থ ফ্যান কন্ট্রাক্ট করে না। আর যদি লেন্থ কন্ট্রাক্ট না করে দেখো দুজনে মরে যাবে, তাহলে দুজনেই স্যাটিসফাই হবে যে হ্যাঁ দুজনের গলা কেটে যাবে, যেটা আমরা আগে বলছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে একটাই অপশন, সেটা হবে ইফ পারপেন্ডিকুলার লেন্থ নট কন্ট্রাক্ট, অর্থাৎ লেন্থ পারপেন্ডিকুলার ভেলোসিটি যদি কন্ট্রাক্ট না করে, তাহলে কিন্তু আবার ইচ অবজারভার আর ইকুয়ালি কারেক্ট। কিন্তু পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করলে, আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? চলে গেল? দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আর পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। তাহলে দেখো আমরা আমাদের জিনিস পেয়ে গেলাম। কি পেলাম? Only length parallel to the velocity will contract and no length perpendicular to velocity will contract. ক্লিয়ার? এবং এটাকে ইউজ করে দেখো আমরা এতক্ষণ ধরে অঙ্ক করছিলাম, যে ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছিলাম, এই অঙ্কটা করার সময় তো আমরা এই কনসেপ্টে লেগেছিলাম যে লেন্থ প্যারালাল টু দ্য ভেলোসিটি উইল কন্ট্রাক্ট। তাহলে যখন লেন্থ কন্ট্রাকশন বলবে, তো লেন্থ প্যারালাল টু ভেলোসিটি উইল কন্ট্রাক্ট। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে হ্যাঁ গেল? স্যার। বেশ। Yes. এইবার দেখো আমরা এবার কি করব, এই লেন্থ কন্ট্রাকশনকে নিয়ে
কিছু আমাদের প্যারাডক্সিয়াল সিচুয়েশন তৈরি হবে। আপাতপক্ষে প্যারাডক্সিয়াল সিচুয়েশন মানে হচ্ছে দ্য সিচুয়েশন দ্যাট ক্যান নট বি হ্যান্ডেলড অ্যাকর্ডিং টু দ্য থিওরি। থিওরি যা বলছে সেই অনুযায়ী যদি কাজ করতে যাই তাহলে আমরা সেলফ কন্ট্রাডিক্টরি কিছু জিনিস পেয়ে যাই। এটা বলা হয় প্যারাডক্সিয়াল কনসেপ্ট। এই প্যারাডক্সিয়াল কনসেপ্ট কিন্তু আমাদের কি হলো, নতুন একটা থিওরির আবিষ্কার করলো যার নাম হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটি দুটো পার্ট, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আমরা আগে থেকে লেন্থ কন্ট্রাকশন সংক্রান্ত দুটো কন্ট্রাডিকশন দেখি। যেমন সবচেয়ে বেস্ট কন্ট্রাডিকশন হচ্ছে স্যার স্ক্রিনটা আসছে না। আর দেখতে পাচ্ছি স্ক্রিনটা, ইয়েস স্যার। একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি তো। হুম। বেশ, দেখো এবার আমরা যেটা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারাডক্স থাকে সেটা হচ্ছে ল্যাডার বার্ন প্যারাডক্স। ল্যাডার বার্ন প্যারাডক্স এটা কেমন টাইপের দেখো। ল্যাডার বলতে একটা মই, যেটা আমরা মই বলি ল্যাডার। আর বার্ন বলতে খামার। মানে আমাদের কাছে একটা ল্যাডার আছে এরকম, আর এখানে একটা বাড়ি আছে, খামার বাড়ি। মানে যে বাড়িতে কি হবে, এই মইটাকে রাখা হবে। এই মইটার লেন্থ, এই মইটার লেন্থ এল, এই খামারটার লেন্থ সমান এল। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো, এটা ধরো L1, এটাকে বলছি L2। আমি দেখা গেল খামারের লেন্থটা মইয়ের লেন্থ থেকে সামান্য ছোট। তাহলে কি এই যে মইটা, যে ল্যাডারটা, সেই ল্যাডারটা কি খামারে ঢুকবে? কি মনে হচ্ছে? না স্যার। ঢুকবে না? কোনো খুব ভালো কথা। তাহলে এই খামারটা মইটা কিছুতেই ঢুকবে না। যদি ঢুকতে হয় তাহলে ভেঙে ঢোকাতে হবে। এইবার সাপোজ একজন ফার্মার আছে, আর তার একটা ছেলে আছে, তাদের একটা মই আছে, একটা খামার বাড়ি আছে, এখানে মই। এখন এই যে ফার্মারটা, সেই ফার্মারটা
সাপোজ রিলেটিভিটি পড়েছে, যে একজন ফার্মার আছে, সেই ফার্মারটা রিলেটিভিটি পড়েছে। এখন সে পড়েছে যে যদি কোনো একটা অবজেক্ট মুভ করে তাহলে তার লেন্থ কমে যাবে। এবার সেখান থেকে একটা আইডিয়া লাগালো, আচ্ছা আমি যদি আমার ছেলেটাকে বলি এই মইটাকে ধরো, নিয়ে এই ঘরের দিকে ছুটে আসো, আর এই লোকটা কি হবে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, এখানে একটা দরজা আছে, তারপর দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে লোকটা যদি দরজার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে লোকটা ঠিক করেছে কি বলে, আমার আমার একটা ঘর আছে, ঘরের সামনে একটা দরজা আছে, আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো আর ছেলেটাকে বলবো যে ছুটে চলে আয় মইটাকে নিয়ে। তাহলে মইটা যখন ছুটে আসবে তখন তো লেন কন্ট্রাকশন হবে, তাহলে মইটা ছোট হয়ে যাবে, নিয়ে কি হবে, একবার ঢুকে যাবে ঘরের মধ্যে সুন্দর। আমি যতটা লাগিয়ে দেবো, ওর কনসেপ্ট ঠিক আছে না ভুল আছে বল? ঠিক আছে। ঠিক আছে, সুন্দর, ঠিক আইনস্টাইন বলেছে রিলেটিভিটি পড়েছে, তাহলে ডাউন বিরাট জিনিস বলে একবার ঢুকে যাবে, একটু তো ছোট হবে, একটু জোরে ছুটতে বলবো, ছোট হবে আর ঢুকে যাবে আর দরজাটা লাগিয়ে দেবো বাস। এখন তোর ছেলেও রিলেটিভিটি পড়েছে, তাহলে ছেলে বলবে, তাহলে লোকটা বলবে কি বলে, যে বাবা সে বলবে তুই চিন্তা করিস না, মই ঢুকে যাবে সুন্দর একবারে, দারুণ ঢুকে যাবে। আমি আইনস্টাইন থেকে পড়ে নিয়েছি, লোকটা যদি ঠিক বলে, মানে আইনস্টাইন যদি ঠিক বলে তাহলে তো। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। এবার যদি ছেলের ফ্রেম অফ রেফারেন্স, সেই ফ্রেম অফ রেফারেন্স তো ঘর ছুটছি, আমি যদি ঘরের দিকে ছুটে যাই তাহলে আমি কি দেখবো, ঘরটা আমার দিকে আসতো। তাহলে ছেলের ফ্রেম অফ রেফারেন্সে কি হবে, ঘরটা আমার দিকে ছুটে আসছে। তাহলে ছেলে বলবে ই আবার কি করে? আর যদি ছুটে আসে তাহলে ঘরটা তো এমনি ছোট, আরো ছোট হয়ে যাবে, তাহলে মৌটা তো জীবনে ঢুকবে না, তাই না? তাহলে ছেলে বলছে মই জীবনে ঢুকবে না, কারণ আমি দেখতে পাচ্ছি ঘর আমার দিকে চলে আসছে। তাহলে ঘরের লেন কন্ট্যাক্ট করবে, ঘরের লেন যদি কন্ট্যাক্ট করে তাহলে ঘরের মধ্যে মইটা জীবনে ঢুকবে না। আর বাবা বলছে যে না, প্যারালাল ভেলোসিটি কন্ট্যাক্ট করে, আইনস্টাইন বলে গেছে, আর আইনস্টাইন যদি ঠিক হয় তাহলে মই তো ঢুকবেই ঢুকবে। ঠিকই হবে, বলো। আইনস্টাইনে তো একটাই কনসেপ্ট ছিল, বোথ অবজারভার আর ইকুয়ালি কারেক্ট ছিল। তাহলে হাউ উইল ইউ রিকনসাইল দিস টু আইডিয়া, তুমি এই দুটো আইডিয়াকে কি করে এর সঙ্গে খাপ খাওয়াবে, দুজনাই কি করে ঠিক হতে পারে, কি করে ঠিক হবে বলো? বোঝা গেল প্রবলেমটা? হ্যাঁ স্যার। তাহলে বলো, কারণ এখানে তো পারপেন্ডিকুলার লেন নাই, এখানে তো প্যারালাল লেন। পারপেন্ডিকুলার লেন হলে নাই বলতাম যে না, দুজনাই ভুল বলছে, তুই কমবে না বাড়বে না। কিন্তু তো প্যারালাল লেনতে গল্প, তাহলে তো কমা বাড়া করা উচিত। তো দিস ইজ দ্য প্যারাডক্সাল সিচুয়েশন। বোঝা গেল ব্যাপারটা? তো হাউ উইল ইউ রিকনসাইল দিস প্যারাডক্স? দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারাডক্স, কিসের রেসপেক্টে? অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেটি কিন্তু এটা একটা প্যারাডক্সই বলে। বললাম আচ্ছা, সেকেন্ড একটা প্যারাডক্স বলি, সেটা হচ্ছে হুইল প্যারাডক্স। আমাদের সুদর্শন চক্র বলতে পারো, শ্রীকৃষ্ণের। এটা অদ্ভুত প্যারাডক্স, মানে সুদর্শন চক্র বলে কোনো কিছু হতে পারে না অ্যাকর্ডিং টু আইনস্টাইন। হুইল প্যারাডক্স মানে সাপোজ আমার একটা হুইল আছে, ঠিক আছে? হুইলটা আমার ঘুরছে, সাপোজ এইদিকে ঘুরছে, তাহলে এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে, এ অবজেক্ট, তাহলে এই অবজেক্টের ভেলোসিটি কোন দিকে হবে? হুইলটা সাপোজ কোন একটা স্পিডে ঘুরছে, তাহলে এই অবজেক্টের একটা ভেলোসিটি থাকবে না থাকবে না? কোন দিকে হবে এই অবজেক্টের ভেলোসিটি? কোন একটা অবজেক্ট যদি রোটেট করে তাহলে তার ভেলোসিটি কোন দিকে হয়? সবসময় এর যে ট্যানজেন্ট, স্পর্শক, সে স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি
এই যে এ, এইখানে এ অংশ, এই যে পুরো যে পেরিফেরি, সেই পেরিফেরিটাকে বা পেরিমিটারটাকে আমি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভেঙে নিতে পারি, ভাঙতে পারি না? ইচ পার্ট ইজ এ স্ট্রেট লাইন, ঘটনা নয়? তাহলে এ বিন্দুর আশেপাশে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, পি কিউ। ঠিক আছে, পি কিউ। এটা বলো, পি কিউ যে লেন্থটা, সেই লেন্থটা কি বটে? স্ট্রেট বড় লাইন বটে না নয়? তাহলে এই যে পি কিউ লেন্থ, সেই পি কিউ লেন্থটা কি বটে? প্যারালাল টু ভেলোসিটি, হবে না? ঠিক একইভাবে যদি এখানে কোনো একটা লেন্থ নিই, আর এস, তাহলে এই বিন্দু যে ভেলোসিটি এইদিকে হবে, সেই আর এসটাও কিন্তু কি বটে? ভেলোসিটি প্যারালাল। অর্থাৎ প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র যে এলিমেন্টারি স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে ভেলোসিটির সঙ্গে প্যারালাল। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলি কিনা এটা? হ্যাঁ স্যার, বুঝলাম। তাহলে অ্যাকর্ডিং টু আইনস্টাইন, প্যারালাল লেন্থ কন্ট্রাক্ট করে। তাহলে প্যারালাল লেন্থ কন্ট্রাক্ট করা মানে কি বলে? আর এস এর লেন্থ তো কন্ট্রাক্ট করবে, যে বাইরে হুম। থেকে পি কিউ এর লেন্থ তো কন্ট্রাক্ট করবে। তো যেহেতু পেরিমিটারটা সাম অফ দিস স্ট্রেট লাইন, তো কি হবে? পেরিমিটার উইল ডিক্রিজ। এখন যদি পেরিমিটার ডিক্রিজ করে তাহলে কি হয়ে যাবে? পেরিমিটার ডিক্রিজ করা মানে হচ্ছে আমার এই যে চক্রটা, হুইলটা আছে, সেই হুইলটাকে আমি একটু ছোট সাইজে দেখবো, তাই তো? তাহলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যদি সত্যি হয়, তাহলে একটা রোটেটিং ডিস্ক যদি থাকে, তাহলে রোটেটিং ডিস্কের যদি কোনো একটা অবজারভার, সাপোজ একটা ট্রেনে একটা অবজারভার বসে আছে, বা একটা ওই সুদর্শন চক্রে ভাবো শ্রীকৃষ্ণ ধরে আছে, তাহলে শ্রীকৃষ্ণ কাছে তো ফিক্স। শ্রীকৃষ্ণ বলবে কি বলে, চক্করে যেমন সাইজ আছে তেমন সাইজই থাকবে। ধরে যদি কোনো অবজারভার বাইরে থেকে দেখে, আমি যখন দেখবো আমি তো বলবো না, চক্করটা তো ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রেট লাইন দিয়ে তৈরি। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যদি স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়, তাহলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রেট লাইন গুলোতে যে ভেলোসিটি, সেটা হচ্ছে প্যারালাল। তাহলে ভেলোসিটি প্যারালাল হয়ে গেলে কি হবে? লেন্থ আমার কি হবে? কমে যাবে। তাহলে স্ট্রেট লাইন গুলো যদি লেন্থ কমে যায়, তাহলে অ্যাকচুয়ালি পেরিফেরিটার লেন্থ কমে যাবে। তাহলে পেরিফেরি লেন্থ কমে গেলে কি হবে? চক্করটা আমার ছোট দেখে মনে হবে। তাহলে যে চক্করটা ধরে আছে তার কাছে যত বড় চক্কর, আমার কাছে কি হবে? ছোট চক্কর হবে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আহ, আমার নোটটা দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে যেটা বলছিলাম দেখো, তাহলে এবার দেখো, যদি আমরা জিনিসটা দেখি এইভাবে, তাহলে আমরা কি বলবো, এই যে পেরিমিটারের যে কোনো একটা ক্ষুদ্র অংশ যদি নেই, এখান থেকে এখানে যে অংশ নেই এ বি, তাহলে এ বির লেন্থটা কি হবে, কন্ট্যাক্ট করবে। তাহলে এ বির লেন্থ যদি কন্ট্যাক্ট করে, তাহলে এবং ক্ষুদ্র ক্ষুদ্র এ বির লেন্থও কন্ট্যাক্ট করবে। এখন দেখো, তাহলে কি হবে, একটা কনসিকোয়েন্স হচ্ছে কি বটে, পেরিমিটার উইল shrink, তাই তো? আচ্ছা, লেখাটা দেখতে পাচ্ছি তো আমি যেটা লিখছি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সত্যি হতে হয়, তাহলে এটা একটা কনসেপ্ট। এবার বললাম যে সেকেন্ড কনসেপ্টে আসি। আমি কি করলাম, আমি রেডিয়াস ড্র করি। দেখো, এটা হচ্ছে রেডিয়াস ও, তারপর ও এ হচ্ছে রেডিয়াস। এখন দেখো ও এ, এটা তো ভি ভেলোসিটি, তাহলে কি বললাম, এ বি প্যারালাল টু ভি, তাই এ বিটা সিঙ্ক্রোনাইজ করেছে, শ্রিঙ্ক করেছে। কিন্তু কি বলছে ও এ, সেখানে কি বলছে ও এ, এটা কি বলছে দেখো পারপেন্ডিকুলার টু ভি, বলো তো? কারণ রেডিয়াস আর ট্যানজেন্ট পরস্পর সম কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। উই নো দ্যাট ইজ এ জিওমেট্রিক্যাল ফ্যাক্ট, যে যে কোনো একটা যদি সার্কেল হয়, সেই সার্কেলের ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট ইজ পারপেন্ডিকুলার টু দিস রেডিয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। সেই বিন্দুতে যে ট্যানজেন্ট হবে আর সেই বিন্দুতে যে রেডিয়াস হবে সেটা 90 ডিগ্রি হবে। তাহলে বলো, উইল ও এ কন্ট্রাক্ট? তাহলে আমার সেকেন্ড কনসিকুয়েন্স বলছে কি বলে, সো ও এ উইল নট কন্ট্রাক্ট। তাহলে ও এ যদি কন্ট্রাক্ট না করে, তাহলে কি বলে, পেরিমিটার, পেরিমিটার হচ্ছে 2 পাই আর, আর বলতে এখানে ও এ, তো পেরিমিটার উইল নট কন্ট্রাক্ট। ক্লিয়ার? তাহলে দেখো আইনস্টাইন থিওরিরই দুটি পার্ট, একটা প্যারালাল লেন্থ কন্ট্যাক্ট করে আর একটা পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্যাক্ট করে না। এই দুটোকেই যখন আমি এক জায়গায় অ্যাপ্লাই করছি একটা রোটেটিং হুইলে, তখন কি দেখতে পাচ্ছি, একটা সিদ্ধান্ত, একটা যে আমার অ্যাজাম্পশন বা একটা যে আমার রেজাল্ট, সেই রেজাল্ট বলছে কি বলে, পেরিমিটার উইল শ্রিঙ্ক। আর আরেকটা রেজাল্ট কি বলছে, পেরিমিটার উইল নট শ্রিঙ্ক। So it is obvious a contradiction, or we have a paradoxical situation. Clear? হ্যাঁ স্যার। এই প্যারাডক্সিক্যালের কোনো অ্যান্সার কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে নেই। এবং প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই প্যারাডক্স গুলো কি প্রমাণ করছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ভুল? কারণ তোমার যদি থিওরি ঠিক হতে হয়, তাহলে তোমার থিওরির একটা পার্ট নিশ্চয়ই তোমার থিওরি আর একটা পার্টকে ভায়োলেট করলে চলবে না। তাহলে উইল দ্যাট মিনস দ্যাট থিওরি অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইজ রং? কি মনে হচ্ছে তোমার, মানে তোমাদের জনমত কি বলছে? মানে এই যে এক্সপ্লানেশন হলো, এই এক্সপ্লানেশন মধ্যে কি কোনো ফ্ল বা কোনো গন্ডগোল লক্ষ্য করতে পেরেছো, যে না এখানে মনে হচ্ছে একটু গন্ডগোল, একটু কিছু হয়ে গেল, এটা ঠিক হলো না? ওই ল্যাডার বার্ন প্যারাডক্সই বলো বা এই প্যারাডক্স বলো, হুম? কি মনে হচ্ছে, বলো তোমাদের মতামত বলো।
বুঝতে পারছো আমার কথা? আমার কথা হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বলবো অ্যাকচুয়ালি এটা প্যারাডক্স বটে ঠিক কথা, কিন্তু এখানে একটা ছোট্ট জায়গা আছে। কোনো একটা ল্যাডার বার্ন প্যারাডক্স যদি পড়ি, ল্যাডার বার্ন প্যারাডক্স, ল্যাডার বার্ন প্যারাডক্স, কে ঠিক, ফার্মার ঠিক না ফার্মারের ছেলে ঠিক? দেখো, বললাম বেশ ঠিক আছে, কে ঠিক সেটা প্রমাণ করার জন্য কি হবে, চলো ফার্মারটা কথাই বলছে, সে তো বলছে যে না লেন্থ কমে যাবে, সে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর দরজা লাগিয়ে দেবে। আচ্ছা, দরজা যখন লাগিয়ে দেবে, মানে যখন ঢুকে যাবে, তারপরে কি আর ওই যে ল্যাডারটা, সেই ল্যাডারটা মুভ করবে না, ল্যাডারটা স্থির হয়ে যাবে? স্থির হয়ে যাবে। স্থির হয়ে যাবে, তাহলে হ্যাঁ, পুরো যে গল্পটা হচ্ছে যদি স্থির হয়ে যায় তখন কিছু একটা ব্যাপার ট্যাপার হবে। হ্যাঁ, মানে প্লেন যদি কন্ট্যাক্ট করে থাকে বা কিছু হয়ে যায়, তাহলে সে আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। হ্যাঁ, তাহলে হয় কি হুম, হয়, আলটিমেটলি হয় মইটা ভেঙে যাবে না ঘরটা ভেঙে যাবে, স্যার। তাই না? কিছু একটা হবে। এখন প্রশ্নটি দেখো, এই যে গল্পটা, এই যে সিচুয়েশনটা আসবে, সেই সিচুয়েশনটা তখনই আসবে যদি তারা, ঘটনাটা ঘটার পর মানে কি ঘটবে সেটা তখনই আসবে যে যদি মনিটর ভেলোসিটি জিরো হয়, তখন তারা মাপবে, লোকটা যেই দরজাটা লাগিয়ে দেবে তার নিশ্চয়ই মধ্যে ভেলোসিটি জিরো হয়ে যাবে। তাহলে মনিটর একটা ভেলোসিটি ছিল ভি, সেটা টার্ন আউট করবে কোথায়, জিরোতে। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তো দ্যাট মিনস দেয়ার ইজ এ অ্যাক্সেলারেশন। হ্যাঁ স্যার। আবার এইখানে দেখো প্যারাডক্সটা, এই যে এখানে দেখো, এখানে একটা কি বলছি, রোটেটিং ডিস্ক is has a acceleration, centripetal acceleration, centrifugal acceleration, তাই না? But the theory of relativity is applicable to only uniform or zero velocity. তাহলে আমি যে থিওরিটা পড়ছি সেই থিওরি প্রথমে বলেছে, দেখো, our theory is valid in only inertial frame. কি frame? Inertial frame. That means the frame that have uniform velocity or zero velocity. But the situation is paradoxical situation. These two situations actually pertain to accelerating frame. এই সিচুয়েশন গুলো মূলত কি বলে, অ্যাক্সেলারেটিং ফ্রেমের গল্প ওখানে আলোচনা হচ্ছে। ঘটনাটা তখনই ঘটবে যদি অ্যাক্সেলারেশনের গল্পটা থাকে, ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে বা রোটেট করছে, সেখানে সমস্যা কিছু। কারণ দেখো অ্যাক্সেলারেটিং ফ্রেম হলে তো আর আইনস্টাইনের কোনো বক্তব্য নেই, কারণ আইনস্টাইন বলে নাই অ্যাক্সেলারেটিং ফ্রেমে কি হবে। রোটেটিং অ্যাক্সেলারেটিং না হলে এটা হতো। তাহলে তুমি এই জায়গাটা তুলছো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটিং ফ্রেমে ঘটে যাওয়া ঘটনা। আর যেটা যে ব্যাখ্যা করছো সেটা বেসিক্যালি কি বটে, নন অ্যাক্সেলারেটিং ফ্রেমে ঘটে যাওয়া ঘটনার ব্যাপার, তাই না? হুম। তাহলে প্যারাডক্স তো আসবেই, কি বলা বোঝা গেল? হ্যাঁ, স্যার। তাহলে বেসিক্যালি কি বটে, এই যে প্যারাডক্সটাকে জোর করে চাপিয়ে দেয় প্যারাডক্স। কারণ এইখানে তো ঘটনা নয়, মানে তুমি বললে যে ট্রেনে চেপেছিলে, ট্রেনে লেখা আছে যে 12 বছরের ঊর্ধ্বে, মানে 12 ইয়ার যদি অ্যাভাব হয় তাহলে ফুল ফেয়ার লাগবে। ঠিক আছে, তুমি দেখলে যে ঠিক আছে, তাহলে আমি একটা ছেলেকে নিয়ে যাই, 11 বছর বয়স, তুমি ছেলেটাকে নিয়ে বাসে যেতে গেলে, না বলে না বাসে তো আমি তো বলেছিলাম যে 12 বছরের ঊর্ধ্বে কোনো ফুল ফেয়ার লাগবে, 12 বছর নিচে ফেয়ার লাগবে না। তো বাস ওরা বলবো ট্রেনের নিয়ম, আমার দরজাতে লেখা থাকে 3 বছরের ঊর্ধ্বে পুরো ফার্ম ভাড়া লাগবে। তাহলে যেখানকার নিয়ম সেই নিয়ম তো অন্য জায়গায় লাগাতে উল্টো পাল্টা হবে, তাই না? তাহলে নিয়মটা হচ্ছে তোমার ইনার্শিয়াল ফ্রেমের, আর তুমি ঘটনা ব্যাখ্যা করতে যাচ্ছ নন ইনার্শিয়াল ফ্রেমের ঘটনা, তাহলে কি করে ব্যাখ্যা হবে? তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এর সঙ্গে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কোনো দায়িত্ব নাই যে তার থিওরি দিয়ে এই ঘটনাটা ব্যাখ্যা করা যাবে। তুমি যদি লাগাও তাহলে তোমার তো উল্টো পাল্টা জিনিসপত্র আসবে। ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? তাহলে হ্যাঁ লেন্থ স্যার। কন্ট্রাক্ট করে, প্যারালাল লেন্থ কন্ট্রাক্ট করে, পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রাক্ট করে না। আর এই যে প্যারাডক্স গুলো, সেই প্যারাডক্স গুলো বেসিক্যালি কি বটে, আমাদের কাছে একটু ঘুরিয়ে কথা বলে দেওয়া হয়েছে।
মানে যেটা বলার সেটা প্রথমে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, যে দেখো এই গল্পটা তো ওই থেমে যাওয়া বা ঘোরা সেই ক্ষেত্রে পড়েছে, ওটা তো অ্যাকচুয়ালি থিওরির মধ্যেই নয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ভুল প্রমাণিত হলো না। আমরা প্যারাডক্স গুলোকে মেটাতে পারলাম না, বলুন যে না ঠিক আছে আমার থিওরিটা ইনকেপাবল, আমার থিওরিটা যেহেতু একটা ক্ষুদ্র জায়গার মধ্যে পড়েছে অ্যাক্সিলারেটিং ফ্রেমের জন্য নয়, তাহলে আমার থিওরি ইজ ইনকেপেবল অফ এক্সপ্লেনিং দিস থিংস। ঠিক আছে, থিওরি হয়তো একটু বাড়াতে হবে। ঠিক আছে, শুধুমাত্র কি হবে, জিরো আর ইউনিফর্ম ভ্যালুস রাখলে হবে না, একটা সবার জন্য করে দিতে হবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের থিওরি শুধুমাত্র একটা খুব ক্ষুদ্র জায়গার জন্য প্রযোজ্য, সেই জন্য আমাকে স্পেশাল, সেই জন্য আমরা নাম হচ্ছে কি বলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। বললাম এবার যে কোনো ভেলোসিটি হোক, ভেলোসিটি বাড়ুক কমুক, অ্যাক্সেলারেটিং থাকুক নন অ্যাক্সেলারেটিং থাকুক জিরো ভেলোসিটি থাকুক, এনিথিং যদি আমি থিওরি আবিষ্কার করতে পারি যেটা দরকার, আমি জেনারেল। বুঝতে পারছি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি নিয়ে কাজ করবে, অ্যাক্সেলারেটিং ফ্রেমেও কোনো অসুবিধা নেই, অ্যাক্সেলারেটিং ফ্রেমে ঘটনাকে ব্যাখ্যা করে দেবে, তো দিস প্যারাডক্স, তখন দেখবে প্যারাডক্স গুলো আর আসছেই না, ব্যাখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাবে কোথার মধ্যে, জিটিআর এর মধ্যে চলে আসবে, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। বোঝা গেল কেন জেনারেল নাম হয়েছে। আর why we call this as a special theory of relativity? Why special? Because it is applicable only to a special condition, only for inertial frame, not for all type of frame. এর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে? বলো, কোনো সমস্যা থাকলে বলো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলো, নাহলে আমরা নেক্সট যাবো। শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে আমি আমার নেক্সটে যাচ্ছি। নেক্সট আর একটা সিদ্ধান্ত হচ্ছে টাইম ডায়ালাইসিস। টাইম ডায়ালাইসিস, এখন দেখো টাইম ডায়ালেশন বলতে কি বোঝাবো, অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয় আর আমরা যেটা বুঝি সেটার মধ্যে একটু পার্থক্য আছে। টাইম ডায়ালেশন মানে হচ্ছে আইনস্টাইনের এটা সিদ্ধান্ত, মুভিং ক্লক, মুভিং ক্লক রান স্লো, মুভিং ক্লক রান স্লো, এটা হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দ্বারা আমি কি করবো এই টাইম ডায়ালেশনকে ব্যাক করার চেষ্টা করবো। অর্থাৎ আমার কাছে যদি একটা ঘড়ি থাকে আর আর একটা অবজারভার যে ট্রেনে বসে আছে, মানে আমি প্ল্যাটফর্মে বসে আছি, আমার কাছে একটা হাতে ঘড়ি আছে, আর যে অবজারভার যে ট্রেনে বসে আছে তার কাছে একটা ঘড়ি আছে করা। এবার দেখো আমার একটা অদ্ভুত টাইপের দৃষ্টি আছে, আমি ওর ঘড়ি দেখতে পাই, মানে ওর হাতের ঘড়িটা রিডিংটা আমি দেখতে পাই, সুপারম্যান টাইপের আমার চোখ আছে। ঠিক আছে, বাট অন্যভাবে ভাবো, ট্রেনের গায়ে একটা বিরাট বড় ঘড়ি লাগানো হয়, যে ঘড়িটা ট্রেনের লোকটাও দেখতে পাবে আর সেই ঘড়িটাকে প্ল্যাটফর্মে বসে থাকার লোকটাও দেখতে পাবে। এবার ট্রেনটা মুভ করতে লাগবে, তাহলে আমার কাছে যে ট্রেনে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা যে মুভিং ক্লক, আর আমার প্ল্যাটফর্মে যে ঘড়িটা লাগানো আছে সেটা আমার কাছে রেস্ট ক্লক। তাহলে এটা কি বলছে, মুভিং ক্লক রান স্লো। তাহলে আচ্ছা, শুনতে পাচ্ছি আমার কথা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তিনটা গান আবার তিনটা দেখতে পাচ্ছি তো। আচ্ছা তাহলে মুভিং ক্লক রান স্লো বলতে কি বোঝানো হচ্ছে, আমি যে ঘড়িটা দেখবো সেই ঘড়িটা আমার কাছে মনে হবে স্লো যাচ্ছে। এখন এই স্লো যাচ্ছে মানে কি বলে, মানে আমার ঘড়িতে হচ্ছে 10টা 10 বেজে গেল, তখন দেখবো ওর ঘড়িটা এখন 10টা 10 বাজে নাই, 10টা 9 বাজছে, মানে আমার কাছে 10 মিনিট হয়ে গেল। তারপর 10টা থেকে দেখতে আরম্ভ করছি, 10টা 10 মিনিট আমি ঘড়িতে দেখলাম, আমি আমার ঘড়ি থেকে তাকিয়ে আছি, যে আমি 10টা থেকে দেখলাম ট্রেনটা চলতে আরম্ভ করলো, 10 মিনিট পর যখন আমি দেখলাম 10টা 10 বাজে, যখন আমি আমি তাকিয়ে ট্রেনের ঘড়িটাকে দেখবো, তখন আমি দেখবো ট্রেনের ঘড়িটা কত হয়েছে, ওটা স্লো রান করছে। তাহলে স্লো রান করছে মানে আমার যে দুটো ঘটনা, সেই ঘটনাতে যদি আমার 10 মিনিট লাগে, তাহলে স্লো রান করছে মানে কি বলে ওই ঘটনাটা একটু বেশি সময় লাগবে।
কি বললাম ঘটনা, বুঝে গেলো কি বললাম? এবার আরেকবার। ব্যাপারটা হচ্ছে মুভিং ক্লক যদি স্লো রান করে, মানে তোমার ধরে রাখো ঘড়ি, অনেক সময় কি হয় যায় দেখবে ঘড়িতে ব্যাটারি ফ্যাটারি কমে যায়, তখন দেখা যায় কি বলে ঘড়িটা ঠিকঠাক টাইম দেয় না। হয়তো দেখা যাবে অন্য ঘড়ি 10টা বেজে গেছে, ও এখনো আসতে এত আসতে মুভ করছে ঘড়ির কাঁটাটা, কিন্তু তখন তার 10টা হুম 10 বাজে না, হুম তাই না? তাহলে আমার কি মনে হুম হবে যে না, ওখানে কি হয়েছে, ঘড়িটা এখনো কম সময় দেখালো। হুম আর আমার কাছে কি হবে, সময়টা ফার্স্ট পেরিয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আমার কাছে ওর এখনো 9 মিনিট হয়ে আছে। তার মানে ওখানে হুম যে ঘটনাটা ঘটছে ঘড়ির যে কাঁটাটা, সেটা আমার নিশ্চয়ই কি মনে হবে, স্লো মুভ হয়ে গেছে, স্লো মুভ করছে, হুম হবে না? হুম তাহলে এই মুভিং ক্লক রান স্লো, একে আমরা বলছি টাইম ডায়ালেশন। তার মানে কি বলতে, টাইম ডায়ালেট করা মানে হচ্ছে ইলংগেট করা, টেনে বাড়ানো। ডায়ালেট করা মানে হচ্ছে পাতলা করে দেওয়া, মানে টেনে বাড়ানো, মানে সময় যেন পেরোতেই চাইছে না, একে আমরা বলি ডায়ালেট। আর এটা হুম মানেই হচ্ছে মুভিং ক্লক রান স্লো। দেখো, আমার কাছে মনে হয় 10 মিনিট পেরিয়ে গেল, অথচ আমি দেখবো ট্রেনের লোকটার কাছে ক মিনিট পেরিয়েছে, 9 মিনিট পেরিয়েছে। তাহলে ট্রেনের সময়টা যেন পেরোচ্ছেই না, এখনো 1 মিনিট আছে। তাহলে নিশ্চয়ই আমার জগৎটা ফাস্ট হয়ে গেছে, ট্রেনের হুম জগৎটা হয়ে গেছে স্লো হয়েছে, হুম তাই নাকি? হুম আমার 10বার কাটাটা ঘুরে গেছে, মিনিট সেকেন্ডের কাটাটা, আর ওর কাছে 9বার ঘুরে গেছে, তাহলে ও খেতেই যে ক্লকটা আমার স্লো দেখবে। কে দেখবে? কিন্তু আমি দেখবো ট্রেনের ক্লকটা স্লো হয়ে গেছে। ঠিক একইভাবে ট্রেনে যদি অবজার্ভার থাকে, সে যদি আবার প্ল্যাটফর্মের ঘড়িটাকে দেখে, তাহলে সে বলবে কি বলে, আমার ঘড়িতে 10 মিনিট হয়ে গেল, প্ল্যাটফর্মের ঘড়িটা এখনো কি হচ্ছে, 9 মিনিট। হুম তাহলে মুভিং ক্লক কি হবে, রান স্লো। slow, ক্লিয়ার? বললাম যে এটাকে একটু হুম আরো একটা হাইপোথেটিক্যাল কেসে একটা এক্সাম্পল পাবো। সাপোজ একটা জিনিস ভাবো, যে এক রাত্রেবেলায় একটা লোক ট্রেনের ছাদে বসে আছে, ঠিক আছে? ট্রেনের ছাদে বসে আছে, একটা হাতে ঘড়ি আছে, চারিদিক অন্ধকার, একটা ডিজিটাল ঘড়ি আছে যেখানে লাইট জ্বলছে, ডিজিটাল ঘড়ি মানে বুঝতে পারছো লাইট জ্বলবে। প্ল্যাটফর্মেও একটা ঘড়ি আছে, সেই ঘড়িতেও ডিজিটাল ঘড়ি মানে সেখানে লাইট জ্বলছে। এ ভাবো প্র্যাকটিক্যালটা কেমন, বুঝতে পারছো? এই প্র্যাকটিক্যাল তো তখন ট্রেনের ছাদে তাকে বসে থাকবে না, মানে একটা ঘটনা। এবার ধরো প্ল্যাটফর্মে ট্রেনের ছাদে যে বসে আছে যে লোকটা, সেই লোকটা যখনই দেখলো প্ল্যাটফর্মে ঘড়িতে 12টা বেজেছে, সঙ্গে সঙ্গে কি করলো, সে ট্রেনের ড্রাইভার ওরা, সে ট্রেনের সুইচ টিপে দিল, ট্রেনটা কি এবারে সঙ্গে সঙ্গে কি ভেলোসিটিতে মুভ করতে লেগে গেল। ঠিক আছে, তাহলে এইটা ছিল সাপোজ ঘড়ি, 12টা বাজছে, আর ট্রেনটা সাপোজ এখানে দাঁড়িয়ে ছিল, এখানে দাঁড়িয়ে ছিল ট্রেনটা, ট্রেনের লোক মাথার উপরে এই লোকটি বসেছিল, যেই 12টা দেখলো সুইচে টিপে দিল, ট্রেনটা এখন কত বেগে মুভ করছে, কি বেগে মুভ করছে, তাই তো? বললাম এরপরে নিশ্চয়ই 12টা 1 সেকেন্ড লেখাটা উঠেছে, তাহলে এই 12টা 1 সেকেন্ড লেখার যে আলোটা, সেই আলোটা কিন্তু কত বেগে যাচ্ছে, কি বেগে যাচ্ছে? স্যার ওটা 12টা 1 মিনিট হবে না? কোনটা? ওইটা যেটা 12টা 1 সেকেন্ড বলছেন, ওটা 12টা 1 মিনিট হবে না? 1 মিনিট কেন আর বলছো? 12টা 12টার পর তো 12টা 1 সেকেন্ড বাজবে। হ্যাঁ। এবার 12টা যেই বেজেছে, ট্রেনের লোকটা সুইচ টিপে দিয়েছে, ট্রেন 3 কিলোমিটার স্পিডে ছুটছে, ঠিক আছে? আর তারপরে নিশ্চয়ই 12টা 1 লেখা উঠবে 1 সেকেন্ড পর। তাহলে 1 সেকেন্ড পর যে 12টা 1 লেখা উঠবে, সেই লেখাটা যতক্ষণ না আমার চোখে পড়বে ততক্ষণ তো আমি দেখতে পাবো না। আমার দেখাটা কখন হবে, যদি আমার চোখে 12টা 1 লেখাটা আছে, তখন তো আমি 12টা 1 লেখা দেখতে পাবো। আচ্ছা বলো, এই 12টা 1 লেখার যে লাইটটা, সেই লাইটটা কি এই লোকটা চোখে পড়বে? কি মনে হচ্ছে? প্রশ্নটা বোঝা গেল? এইখান থেকে এইটুকু ফাঁক ছিল, যেই দেখেছে 12টা লেখা এই স্পিড বেগে যাচ্ছে, মানে তাহলে 2000 কিলোমিটার, 2 কিলোমিটার বা 20 কিলোমিটার স্পিডে এই বেরিয়ে গেছে। তারপরে 12টা 1 লেখা, সেটা 20 কিলোমিটার স্পিডে আসছে। এখন এই তো 1 সেকেন্ড এগিয়ে গেছে, তাহলে এই লেখাটা 12টা 1 লেখাটা কি তার চোখে জীবনে আসবে? যদি চোখে আসতে হয়, তাহলে নিশ্চয়ই তাকে কি করতে হবে, 20 কিলোমিটার যে বেশি স্পিডে যেতে হবে, তাই না? যেমন চোর পুলিশে আমি প্রবলেম করতাম,
যে সামনে দেখবে স্যার একটা এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। 12 যে এক লেখাটা সেটা কত স্পিডে আসছে তো আমার কাছে? আমি যদি দাঁড়িয়ে থাকি, 12টা লেখা বা 12টা এক লেখা সেগুলো তো আমার কাছে সি স্পিডে এসে আমার চোখে পড়বে। হ্যাঁ। হ্যাঁ, এবার ধরো ওই লেখাটা 12 লেখাটা ধরে রাখো আমার কাছে সি স্পিডে আসছে। আমি কিছু হ্যাঁ। দাঁড়িয়ে ছিলাম, তাহলে আমার কাছে চোখে পড়লো 12টা লেখা দেখতে পেয়ে গেলাম। যেই দেখতে পেয়ে গেলাম আমি সি বেগে মুখ করতে লাগলাম। এখন 12টা এক লেখা আছে, 1 সেকেন্ড পর তো আমার পেছনে পেছনে আসছে সি বেগে, আসছে না? হুম, আর আমি কত স্পিডে মুখ করছি সি বেগে, তাহলে এই আমার আর 12টা এক লেখার মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা কি কখনো মেকআপ হবে? না। মেকআপ হবে না। তাহলে আমার কাছে আমার পাশাপাশি কে চললো, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, জিনিসটা ভাবো, যেই 12 লেখাটা এখানে পড়েছে আমি চলতে আরম্ভ করেছি, তাহলে আমি যখনই তাকাবো আমার পাশে কাকে দেখতে পাবো? 12টা লেখা দেখতে পাবো। হুম, আর 12 এক লেখা তোমার পেছন পেছন আসছে, তাহলে আমি যতক্ষণ না পিছনে তাকাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার পাশে কাকে দেখতে পাবো? 12টা নেই। তাহলে আমি সবসময় দেখবো কটা বাজছে? 12টা বাজছে। 12টা এককে আমি দেখতে পাবো? না। তাহলে আমার কাছে কি মনে হবে? সময় থেমে গেছে। হ্যাঁ। হবে না? হবে না? হ্যাঁ। তাহলে আমার তো মনে হবে, কারণ আমি তো সত্যি দেখবো এটা, যে আমি তো 12টা জীবনে দেখতেই পাবো না। তাহলে ওই ঘড়িটাকে আমি ঘড়ির দিকে তাকালে আমার চোখের সামনে শুধু 12 লেখাটাই থাকলো। আমার কাছে 12 এক লেখাটা তখন পিছনে আছে। আর দেখো, যতক্ষণ না কোনো লাইট আমার চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি অবজেক্টকে দেখতে পাই না। এটা ঠিক বলে দিয়েছি। লাইট আসছে এখানে, আমার এখানে আসছে, আমি কি অবজেক্ট দেখতে পাবো? না, দেখতে পাবো না। এক মিনিট দাঁড়াও। সুপ্রদীপ। সুপ্রদীপ। প্রদীপ। এসটিডি। হুম, দেখো, এসটিডি এতক্ষণ বুঝতে শুনছি। পারছি। এবার দেখো, এটা বোঝা গেল। তাহলে আমরা দেখলাম যে মুভিং ক্লক কিন্তু স্লো হয়ে গেল, তাই না? কারণ আমি যখন ট্রেনে চেপে দেখবো আমার কাছে কি মনে হবে? প্ল্যাটফর্মের ঘড়িটা গতিশীল। তাহলে আমার কাছে মুভিং ক্লক দেখতে পেলাম, তাহলে মুভিং ক্লক থেমে গেল, মানে মুভিং ক্লক রান স্লো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সেটাকে আমি বলছি বেশ ঠিক আছে, মুভিং ক্লক কিন্তু স্লো রান করবে, সেটাকে আমরা বলছি টাইম ডায়ালেশন। তো ডায়ালেশন মিনস কোনো জিনিস কোনো ঘটনা খুব আস্তে আস্তে করবে। ক্লিয়ার? বলো বেশ ঠিক আছে, দেখি আইনস্টাইন কি বলছে তার থিওরিতে কত আস্তে করবে বা কি ঘটবে। এখানে দেখো, এই টাইম ডাইলেশন আর লেন্থ কন্ট্রাকশনের যে প্রবলেমটা, যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা কিন্তু দু রকম ক্যালকুলেশন করা হয়। এটা কিন্তু একটু খেয়াল করবো, আমি দেখাবো একবার আগে। টাইম ডাইলেশন দেখি। বলছে দুটো ফ্রেম আছে, একটা এস একটা এস ড্যাশ, এটা ক্লিয়ার করবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কেন করছে আমরা সেটা পরে বলবো। এস আর এস ড্যাশ দুটো ফ্রেম আছে। আমাদের একই গল্প, এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের সাথে কি ধীরে মুভ করছে। ঠিক আছে? এখন সাপোজ দুটো ইভেন্ট করছে, দুটো ঘটনা। যে ট্রেনে বসে আছে সে এস ড্যাশ ফ্রেম ধরে রাখো, ট্রেনটা ধরে রাখো এস ড্যাশ ফ্রেম, এস ড্যাশ ফ্রেমটা ট্রেন, আর এস ফ্রেমটা সাপোজ প্ল্যাটফর্ম। এখন সাপোজ এস ড্যাশ ফ্রেমে দুটো ঘটনা ঘটছে। দুটো ঘটনা মানে কি? সাপোজ একটা লোক কি করলো, একটা লোক ট্রেনে বসে আছে, প্ল্যাটফর্মে ইয়েতে ট্রেনে বসে আছে। সে দেখলো তার সামনে বসে থাকা যে লোকটা সে একবার উঠলো, উঠে ওই উপরে যে সিটটা থাকে বাংকার, সেই বাংকার থেকে কোনো একটা মাল নিল, মাল নিয়ে আবার সে বসে গেল। তার কাছে দুটো ঘটনা, একবার ওঠা একবার বসা। এবার সে কি করলো, এই দুটো ঘটনাকে রেকর্ড করলো, যে কখন উঠলো আর সে আবার কখন বসলো। বা পাশে যে লোকটা সে বাথরুম গেল ধরে রাখো, সে দেখলো কখন বাথরুম গেল আর বাথরুম থেকে এসে কখন বসলো। তাহলে দুটো ইভেন্টকে সে নোট ডাউন করলো। কত টাইম দিল বলো? T1 ড্যাশ টাইমে শুরু হয়েছে, T2 ড্যাশ টাইমে সেই ইভেন্টটা খতম হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে তার ফ্রেমে, অর্থাৎ ওই যে ট্রেনে বসে থাকা যে লোকটা,
তার যে ফ্রেম, সেই ফ্রেমে সে বললো কি দুটি ঘটনার মধ্যে ব্যবধান হচ্ছে এটা। এখন লোকটা যখন ট্রেনে বসে আছে, লোকটা কি বলবে, যে আমি গতিশীল না প্ল্যাটফর্ম গতিশীল? প্ল্যাটফর্ম গতিশীল। প্ল্যাটফর্ম গতিশীল। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পেয়েছি না চলে গেল আবার? তাহলে লোকটা বলবে নিজে স্থির। তাহলে যদি কোনো একটা স্থির অবজারভার কোনো ঘটনাকে মাপে, তখন আমরা তাকে কি বলি? প্রপার নাম দিই। মনে আছে? শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে ওই ট্রেনে বসে থাকা যে লোকটা, সেই লোকটা যখন স্যার মাপ, বলছি প্রপার, স্যার প্রপার কখন বলবো? যখন কেউ রিলেটিভিটিতে কেউ যখন কোনো জিনিস মেজার করবে, এবং সে যখন বলবে আমি স্থির, আমি স্থির অবস্থায় মেজার করছি, তাহলে সে তার নাম দেবে প্রপার। আর যখন সে গতিশীল দিয়ে কোনো ঘটনাকে দেখবে, তখন সে বলবে সেটা ইমপ্রপার, বা জাস্ট কোনো একটা নাম দেবো না। সাপোজ হলো ঘটনা ঘটছে টাইম মাপ। তাহলে আমি দেখলাম যে আমি বসে আছি, আমি চুপচাপ বসে আছি। তাহলে আমি একটা ঘটনা মাপলাম কি, বললাম লোকটা বাথরুম করতে গেল 10টায়, ফিরে এলো 10টা 2। তাহলে বলবো টাইম ইন্টারভেল কত বটে? 2 মিনিট। এই 2 মিনিট হচ্ছে প্রপার টাইম ইন্টারভেল, কারণ আমি ঘটনাটাকে স্থির অবস্থায় দেখি। ক্লিয়ার? তাহলে T0টাকে আমরা কি বলবো? প্রপার টাইম। ক্লিয়ার হলো? তারা বুঝতে পারে কিনা? বুঝতে পারে গেল কি বলছি আমি? হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল কি প্রপার টাইম। বললাম আচ্ছা, প্ল্যাটফর্মে যে বসে আছে সে কি দেখবে? সে ওই লোকটা যখন বাথরুমে গেল আর লোকটা যখন বাথরুম থেকে ফিরে এলো, তাহলে সে কি লোকটাকে স্থির অবস্থায় দেখবে না গতিশীল অবস্থায় ঘটনাটাকে দেখবে? কি দেখবে বলো? যে যখন গেল আর যখন ফিরে এলো, সে তাকে গতিশীল অবস্থাতে দেখবে আর কি। ট্রেনের মধ্যে দেখছো, তাহলে সে কি বলবে না হুম। যে ঘটনা ঘটছে সেটা গতিশীল অবস্থায় ঘটছে। তাহলে যে এই হ্যাঁ। পাবে গতিশীল অবস্থায় টাইম, সে আর প্রপার বলবে না, কারণ তার কাছে তো ঘটনাটা স্থির অবস্থায় ঘটেনি। আর একটা ফ্যাক্ট হচ্ছে, দেখো, সেটা হচ্ছে ট্রেনটা যখন চলছে, লোকটা যখন বাথরুমে গেল, তখন ধরো ট্রেনটা সিউড়ি দিয়ে ফেরোচ্ছে। আচ্ছা, লোকটা যখন বাথরুম থেকে আসবে, তখন কি সে সিউড়িতে ঘটনাটা দেখবে না একটু দূরে গিয়ে দেখবে ঘটবে? অর্থাৎ দুটো ঘটনা কি একটু এক? দূরে গিয়ে দেখবে। হ্যাঁ। একটু দূরে গিয়ে দেখবে। আর তাহলে দুটো ঘটনা কি একই পজিশনে ঘটছে না দুটো আলাদা পজিশনে ঘটছে? দুটো আলাদা পয়েন্টে আর কিন্তু আলাদা পয়েন্ট। আলাদা পয়েন্টে ঘটছে। আর যে স্থির অবস্থা আছে সে বলবে না লোকটা তো 3 নম্বর সিটে বসেছিল, আবার যখন ফিরে এলো তখন 3 নম্বর সিটেই বসলো। তাহলে ঘটনাটা কি একই পজিশনে ঘটেছে না আলাদা পজিশনে ঘটেছে? যে ট্রেনে বসে আছে তার কাছে। তার কাছে একই পজিশন। তাহলে খেয়াল করে দেখো, এর কাছে ঘটনাটা সেম পজিশনে ঘটেছে, কিন্তু এ যে দেখছে, যে গতিশীল অবস্থা দেখছে, সে বলবে না ডিফারেন্ট পজিশনে ঘটনা ঘটেছে। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ও বললো আমি যে সময়টা মাপছি সেই সময়টা কিন্তু দুটো ভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা। আর এই বলবে না একই জায়গায় ঘটে যাওয়া ঘটনা, ওই সিটে উঠলো আবার ওই সিটেই বসলো। তো সেম পজিশনে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান, যে প্রপার টাইম আপ। আর যে ইমপ্রপার টাইম আপছে, আর ইমপ্রপার নাম দিই না, শুধু টাইম বলি, সেটা কিন্তু দুটো ভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার গল্প বলি। ক্লিয়ার? হুম। এটা বোঝা গেল? স্যার তার মানে দুটো ভিন্ন জায়গায় ঘটে যাওয়া আর কি, মানে ঘটনার মধ্যে সময় ব্যবধান তো, যেটা ইনপ্রপার। এটা ইমপ্রপার। বুঝে গেল এটা? এবার দেখো, লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন আমাদের 2 রকম আছে। একটা নর্মাল, একটা হচ্ছে ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন। নর্মালটা কেমন? P dash equal to T minus Gx by C square into root over of 1 minus V square by C square. এটা যে টাইমের ক্ষেত্রে বলছি, বাকিগুলো আছে। এটা নর্মাল লোরেন্স ট্রান্সফরমেশন। আর ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে
ইনভার্স লোরেন্জ ট্রান্সফর্মেশন দেখুন ওটাই লিখে যাচ্ছে, সেটা টি হবে টি ইকুয়াল টু সি ড্যাশ প্লাস বি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই লোরেন্জ ট্রান্সফর্মেশনটি বলে বেসিক্যালি কি একটা জায়গার পরিমাপকে অন্য একটা ফ্রেমে প্রকাশ করে। এই যে এটা এটা হচ্ছে এস ফ্রেমে মেপেছিল, মেজারটা হয়েছিল এস ফ্রেমে মাপা, সেই এস ফ্রেমে ধরে রাখো পজিশনে মেপেছে, টাইম মেপেছে, তাহলে বলছে এইটা আমি যা মাপলাম সেটা যদি এস ড্যাশ ফ্রেমে মাপতাম তার ভ্যালু কত পেতাম। আর ইনভার্স লোরেন্জ ট্রান্সফর্মেশন কি বলছে, এস ড্যাশ ফ্রেমে মেপেছি আমি জিনিসপত্রগুলোকে, টি ড্যাশ এক্স ড্যাশ এগুলো মাপা হচ্ছে কোথায়, এস ড্যাশ ফ্রেমে মেপেছি। তাহলে আমি প্রেডিকশন করছি আচ্ছা এস ফ্রেমে যে বসে আছে সে কত মাপ। তাহলে বেসিক্যালি এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে এস ফ্রেম, যেটা আমাদের একটা রেস ফ্রেম। তাহলে রেস এর গল্পটাকে কোথায় কনভার্ট করছে, মুভিং এ। মানে আমি রেস ফ্রেমে যা মেপেছি সেটা মুভিং ফ্রেম কত মাপবে সেটার জন্য লোরেন্সটা ফর্মুলা বলে দিয়েছি, যে তুমি এটা মেপেছো তাহলে এইটা থেকে বসিয়ে দাও ফর্মুলাতে, তাহলে বুঝতে পারা যাবে মুভিং ফ্রেম অ্যাকচুয়ালি কত মাপবে। আর ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন একই উল্টো, সেই যে মুভিং ফ্রেমে তুমি মেপেছো ঘটনাটাকে, তাহলে অ্যাকচুয়ালি রেস ফ্রেমের অবজার্ভার কত মাপবে সেটা তুমি ব্যাখ্যা করবে। এবার প্রথমে তুমি যা খুশি ইউজ করতে পারো, গল্প একই হবে। এবার কোনো কোনো ক্ষেত্রে কি হবে, লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলে অঙ্কটা সহজ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলে অঙ্কটা সহজ হয়ে যায়। অঙ্ক সহজ বা হোক বা কঠিন হোক আলটিমেটলি একই হবে। এখন তোমাকে ডিপেন্ড করছে তুমি ম্যাথামেটিক্সটা সহজ করবে না কঠিন করবে। ক্লিয়ার কি বললাম, এটা ক্লিয়ার হলো কিনা বলো। স্যার, স্যার একটা কথা বলছিলাম। বলো। বলছি লোরেন্স ট্রান্সফরমেশনে কি ওই যে রেস থেকে মুভিং এ যেটা মানে মাপা হলো, এর ফলে মানে যে ভ্যালুটা বেরোইলো মানে রেস টু মুভিং, হুম। সেই ভ্যালুটাকে যদি ওয়ান বাই মানে যে ভ্যালুটা বেরোইলো সেটা যদি করে দিই আর কি, মানে ভাগ যদি করে দিই ওয়ান দিয়ে, হুম। তাহলে তো ইনভার্সটা পেয়ে যাবে। না, ইনভার্স মানে কিন্তু এরকম নয়। ইনভার্স কথাটা ম্যাথামেটিক্সে বিভিন্ন রকম মানে আছে। ঠিক আছে, যেমন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, কারণ একটা ম্যাট্রিক্সকে 1 বাই এ ম্যাট্রিক্স ভাগ করে দিলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। ম্যাট্রিক্স তো পড়েছো। না না, এরকম না। তাহলে ইনভার্স কথাটার মানে হচ্ছে ওই রকম না, যে হ্যাঁ ঠিক আছে একটা সংখ্যা হলো থ্রি, থ্রি ইনভার্স কত বলতে 1/3, ওকে দ্যাটস গুড। কিন্তু একটা ম্যাট্রিক্স আছে এ, সেই এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স আমি যদি বলি তাহলে 1/a তা তো নয়। তার একটা ফর্মুলা আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী গুণ করবে, দুটোকে গুণ করলে কত হবে, ওয়ান আসবে। এটা হচ্ছে গল্প, যা বলছে এই দুটোকে গুণ করলে ওয়ান আসবে, ইমিডিয়েটলি আসবে। হলো। তাহলে এখানে কিন্তু যখন ইনভার্স লোরেন্স ট্রান্সফর্ম বলছি তার মানে এমন নয় যে এখানকার যে ভ্যালু বেরোবে এটাকে 1/, তাহলে এই ভ্যালু বেরোবে 3, তাহলে বললাম এ টি সমান কত বেরোবে 1/3, তা নয়। সেটা হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন কি করে, একটা ফ্রেমের গল্পটাকে অন্য ফ্রেমে ট্রান্সফার করে। যে একটা ফ্রেমে দেখো 3 2 5 মাপলাম, সে পজিশন মাপলাম 3, টাইম মাপলাম 2, তাহলে যে মুভিং সে কত মাপবে, তাহলে বলো আমি বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমি বলে দেবো যে আমি যদি 3 টাইম মাপি তাহলে ওর অ্যাকচুয়ালি কত টাইম মাপবে। ক্লিয়ার কি বললাম। হুম। হ্যাঁ স্যার। বোঝা গেল। তাহলে একটা ফ্রেমে মেপেছে, বললাম যে 3 আর 2 মাপলাম, তাহলে যে গতিশীল সে কত মাপবে, বললাম তাকে শোধানোর দরকার নাই, আমি অঙ্ক করে দিচ্ছি এখন আমি বলে দেবো সে কত মাপ। আমি যদি এটা মাপি তাহলে তাকে যেটা মাপতে হবে, দ্যাট ইজ দ্য লোরেন্স ট্রান্সফর্ম। আর ইনভার্স কি বলছে, যে ট্রেনের লোকটা বসেছে সে মেপেছে গতিশীল অবস্থায়, বললো আমি তো মাপলাম এটা, তাহলে যে প্ল্যাটফর্ম আছে সে কত মাপবে, বলুন তাকে শোধানোর দরকার নাই, ইনভার্স লোরেন্স ট্রান্সফর্ম লাগে। ক্লিয়ার ব্যাপারটা। এইবার দেখো, তাহলে এইটা বুঝতে পারছি না, দেখো এইটা আর এটা বোঝা গেল, বুঝলেন, ঠিক আছে। স্যার, হ্যাঁ। এইবার দেখো খেয়াল করে দেখো, আমরা যখন লেন্থ কন্ট্রাকশন করেছিলাম তখন এই ভ্যালু গুলো বসিয়ে দিয়েছিলাম, মানে ডাইরেক্ট লোরেন্স ট্রান্সফরমেশন বসিয়েছিলাম। ঠিক আছে, মানে যখন লেন্থ কন্ট্রাকশন করেছিলাম তখন আমি এই L2 জায়গায় বসিয়ে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি কি করেছিলাম, এই লোরেন্স ট্রান্সফরমেশন আমি ইউজ করেছিলাম, মানে ইনভার্সটা ইউজ করেছিলাম। এবার আমরা করবো দেখো, আমরা কিন্তু কি করবো, এই যে যখন লেন্থ কন্ট্রাকশন করেছিলাম ভালো করে খেয়াল করবে, এই যে দেখো, তুমি আগে এটা দেখো, এই 2 নম্বর ইকুয়েশন মানে যেটা মুভিং ফ্রেম সেইখানে বসাচ্ছি, মানে অ্যাকচুয়ালি কি ইউজ করছি এখানে, ইনভার্স লোরেন্স ট্রান্সফর্ম, তাই তো। দেখো টি এর জায়গায় টি ড্যাশে নিয়ে যাচ্ছি, তাহলে এই টিটাকে কোথায় নিয়ে যাচ্ছি, টি ড্যাশে। ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো।
এটা বোঝা গেছে অঙ্কটা? এবার তুমি স্যার আর একবার একটু বলুন। এখানে দেখো, এই যে এটা দেখো, এটা এখানে কি করছি, 2 নম্বর ইকুয়েশনে যে টি টু আছে সেই টি টু কে দেখো বসিয়ে দিচ্ছি, দেখো টি টু ড্যাশ প্লাস বি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার। তাহলে হ্যাঁ, কি ট্রান্সফরমেশন ইউজ করছি, ইনভার্স না নর্মাল? এটা স্যার ইনভার্স। ইনভার্স ইউজ করছি। বললাম চলে আসো, আমরা এবার অ্যাকচুয়ালি লেন্থ কন্ট্রাকশনটাকে দেখি। লেন্থ কন্ট্রাকশনে কি করেছি দেখি। লেন্থ কন্ট্রাকশনে ফর্মুলা দেখো, আমি বার করছি, এই দেখো লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন খেয়াল করো, এখানে দুটো ইকুয়েশন ছিল, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর ছিল এটা, আর 2 নম্বর ছিল এটা। এটা যেমন এক্স টু দিয়ে আছে, ওখানে টি টু দিয়ে আছে। এবার এখানে কি করলাম দেখো, এখানে খেয়াল করে দেখো এক্স টু ড্যাশের ভ্যালু বার করলাম, তার মানে অ্যাকচুয়ালি এইখানে বসালাম। এখানে বসালাম মানে কি ইউজ করছি, লোরেন্স ট্রান্সফর্ম, তাই না? 1 নম্বর ইকুয়েশনে বসানো মানে লোরেন্স ট্রান্সফর্মেশন ইউজ করছি। এক্স টু দেখা কি করছি, এক্স ড্যাশ বসে দিচ্ছি। বুঝলে, বুঝতে পারছো? এখানে কি ইউজ এই করেছি, জায়গাটা লোরেন্স স্যার, ট্রান্সফর্মেশন। এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। কেন? এই যে এই জিরো মানে সমান এই, ড্যাশ, এটা ছিল প্রপার লেন্থ, হ্যাঁ, আর এটা গতি ছিল আর এটা ইম্প্রপার। হ্যাঁ, ইম্প্রপার। এবার দেখো আমি হ্যাঁ, কোনটাকে কনভার্ট করি, দুটোই করতে পারি আমি। আমার তো অ্যাকচুয়ালি কি হবে, এল জিরোর সঙ্গে এল এর রিলেশন দরকার, তাই তো? আমার কি দরকার, হ্যাঁ, এল এর সঙ্গে এল এর রিলেশন। আর এল। তাহলে এল জিরো থেকে এল এর রিলেশন বার করতে গেলে কি করতে হবে, যদি এল জিরো কে তুমি স্টার্টিং ইকুয়েশন হিসেবে নাও, তাহলে এক্স টু ড্যাশ আর এক্স ওয়ান ড্যাশ কে কি হবে, এক্স টু আর এক্স ওয়ান দিয়ে রিপ্লেস করে দাও, তবে এল চলে আসবে। আর যদি এল হ্যাঁ, থেকে এল জিরো নিয়ে যাও, তাহলে এক্স টু ড্যাশ কে এক্স ওয়ান ড্যাশ দিয়ে রিপ্লেস করো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে, এখানে এক্স ড্যাশ কে এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এক্স ড্যাশ কে এক্স দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে লোরেন্স ট্রান্সফর্ম। আর কেউ যদি বলে না আমি এইখান থেকে শুরু করবো, 2 নম্বর ইকুয়েশন থেকে শুরু করবো, না একে যাবো, তাহলে সে কি করবে, এক্স কে এক্স ড্যাশ দিয়ে রিপ্লেস করবে, তাই না? সে তার মানে actually কি করবে, ইনভার্স লোরেন্স ট্রান্সফর্মেশন ইউজ করবে। ক্লিয়ার? হুম, এটা বোঝা গেলো কি বলছি আমি? হ্যাঁ, বললাম বেশ ঠিক হ্যাঁ, আছে। লোরেন্স, যেমন আমি ইনভার্স করে দেখি, আমি যদি ইনভার্স করতাম কি হতো, বললাম তাহলে আমি এল থেকে শুরু করতাম, এল ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, লোরেন্স ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন কি বলছে, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি সি ড্যাশ বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই 2, তাই তো? তাহলে খেয়াল করে হ্যাঁ, দেখো, এখানে কত হতো, এক্স টু জায়গায় লিখতাম এক্স টু ড্যাশ প্লাস ভি সি টু ড্যাশ বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এক্স ওয়ান ড্যাশ প্লাস ভি সি ওয়ান ড্যাশ বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তখন করতাম, সে যদি বলতো না আমি 2 থেকে 1-এ যাবো, বললাম তাই করবো, তাহলে যা খুশি করতে পারো। আমি বললাম এটা যদি করতাম তাহলে কি হতো দেখো, এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্ম আসতো, আর একটা কি আসতো, ভি কমন নিয়ে সি টু ড্যাশ মাইনাস সি ওয়ান ড্যাশ বাই রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আসো না, আসো না? হুম, আসো তো? হ্যাঁ স্যার, এটাই আছে। কিন্তু দেখো যদি আমি নর্মাল এটা না করে, যেটা আমরা করেছি সেই নিয়মে যদি করি, তাহলে এখানে খেয়াল করে দেখো, এই নিয়মে যখন করি, এটা তাই দেখো ভি টু টি এসেছিল, ভি টি ওয়ান এসেছিল, কিন্তু কি বলেছিলাম, টি ওয়ান ইকুয়াল টু টি টু ইকুয়াল টু টি ধরেছিলাম। এবার এইটা ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস, তুমি এবার বোঝো। দেখো স্থির অবস্থায় আছে, মানে আমি ট্রেন না গতিশীল, আমি কি করছি, ট্রেনে আমি কোন একটা অবজেক্ট, কোন একটা জিনিসের লেন্থ মাপছি, তাহলে আমি যখন মাপছি ট্রেনে বসে বসে, তাহলে এই যে রডটা, সেই রডটা আমার সাথে স্থির বটে নয়, হুম, হ্যাঁ, ঠিক? তাহলে ঠিক। স্থির অবস্থায় কি বটে,
আমি এই প্রান্ত আর এই প্রান্ত দুটো প্রান্তকে একসঙ্গে মাপতে পারবো না, পারবো না? হ্যাঁ স্যার। পারবো। তাহলে যখনই আমি এই প্রান্তটা দেখেছি, এই প্রান্তটা, সেই মুহূর্তে আমি এই প্রান্তটা দেখেছি। তাহলে এই প্রান্ত দেখার সময় T1 আর এই প্রান্ত দেখার সময় T2, তাহলে আমার কাছে সমান। বলো তো? T1 minus T2 equal to 0. হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি কথা বলে এটা সমান। কিন্তু যদি রডটাকে মুভ করে, তাহলে আমরা কি বলেছিলাম যে মুভিং অবস্থায় এইটা আমার কাছে বেশি থাকবে, এটা তো দূরে থাকবে। যদি মুভ করে যায় আমার কাছে, রডটা আমার সঙ্গে মুভ করে, তখন বলবো কি এই প্রান্তটা আমার কাছে, এই প্রান্তটা আমার কাছে দূরে। তাহলে এই প্রান্তটা আমি আগে দেখবো, লাইটটা আমার কাছে আগে আসবে, এই প্রান্ত থেকে লাইটটা আমার দূরে আসবে, পরে আসবে। তাহলে তখন কি আর সমান হবে দুটো? কি বলছো? বুঝতে পারলে কি বললাম? যদি মুভ করে যায়, তাহলে মুভ করে যাওয়ার সময় যদি দেখি, তাহলে এই প্রান্তটা আমার চোখের কাছে থাকবে না, থাকবে না? আর এই প্রান্তটা হ্যাঁ। আমার দূরে থাকবে না, থাকবে না? হ্যাঁ। তাহলে আলো কি একই সময় লাগাবে দু জায়গা থেকে আসতে? না। এই প্রান্তটা আমি আগে দেখবো, এই প্রান্তটা আমি পরে দেখবো। বিভিন্ন অবস্থায় মাপছি, তাহলে T1 ড্যাশ এইটা, T2 ড্যাশ এইটা, তাহলে তখন T1 ড্যাশ আর T2 ড্যাশ সমান হবে? না স্যার। তাহলে দেখো এই ইকুয়েশন যদি লাগাই, ইনভার্স লোরেন্স ট্রান্সফর্মেশন লাগাই, তাহলে সেখানে কিন্তু T1 ড্যাশ ইজ নট ইকুয়াল টু T2 ড্যাশ। তাহলে এইখানে এই টার্মটা বাড়তে থেকে যাবে আমার। কিন্তু যদি স্থির অবস্থায় লাগাই, তখন কিন্তু এই টার্মটা কেটে যাবে। তাহলে একবার ডাইরেক্ট অ্যান্সারে চলে আসবে খুব সহজভাবে। এখানে আবার কি করতে হবে, T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ এর ফর্মুলাটাকে বসাতে হবে, এর ভ্যালুটাকে বসাতে হবে, বসিয়ে তবে আমি আমার অ্যান্সারটা পাবো। আর এইটা যদি লাগাই, তাহলে কি হবে, এই T2 পার্টটা কেটে যাবে, তাহলে আমি অ্যান্সারটা খুব সহজেই পেয়ে যাবো। তাহলে বলছি কি, পজিশন মাপার জন্য শুধুমাত্র X2 আর X1 জানলেই হয়ে যাবে। কিন্তু যদি এইটা ইউজ করতাম, তাহলে বলতাম হ্যাঁ X2 আর X1 তো মাপতেই হবে, তার সঙ্গে আবার টাইমও মাপতে হবে, তবেই আমি এখানকার অ্যান্সারটার সঙ্গে মিলাতে পারবো। কি বললাম, বোঝা গেল? দেখো এটা বুঝতে পারলে কিনা? তাহলে যদি আমি এই লেন্থ করার সময়, লেন্থের পরিমাপ করার সময় যদি আমি ঘটনাটা কোথায় মাপতাম, ঘটনাটা যদি আমি রেস্ট ফ্রেমে মেপে নিতাম, অর্থাৎ ট্রেনে যে বসে আছে সেই তাকে দিয়ে যদি বলা করাতাম, তাহলে সে বলতো T1 আর T2 সমান। তাহলে সে বলতো দেখো ও কত মাপবে, সেটার জন্য শুধুমাত্র কি পারে X2 আর X1 এই দুটো মাপলেই হবে। কিন্তু যদি এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য এই মুভিং অবজারভারকে নিতাম, যে মুভিং দেখছে ঘটনাটাকে, তাহলে সে যখন ক্যালকুলেশন বলবে, সে বলবে না X2 X1 তো মাপতে হবে, তার সময় টাইমটা মাপতে হবে, তবেই আমি ফাইনাল অ্যান্সারটা বলতে পারবো। ক্লিয়ার? তাহলে বলো কোন ক্ষেত্রে অঙ্কটা সহজ হচ্ছে? লোরেন্স ট্রান্সফর্মেশন ইউজ করলে সহজ হচ্ছে না ইনভার্ট করলে সহজ হচ্ছে? এই দেখো মনে করে দিও তো, এই দেখো টাকা দিয়ে দিলাম কতটা, এই যেখানে চার্জার বলো। ওর দাদাকে দেখে বললো চলো ভাত এক গাছ স্যার রেস্টেরটাকে নিলে। এটাকে দিলে সহজ হচ্ছে, কারণ কি বলে সেখানে শুধুমাত্র পজিশন মেপে নিলেই গল্প শেষ আমার। X2 আর X1 মেপে নিলেই গল্প শেষ। কিন্তু যদি আমি গতিশীল অবস্থায় ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করতাম, হতো। আইনস্টাইন বলছে হবে, তাহলে তোমাকে কি হবে, পজিশনের সঙ্গে সঙ্গে টাইম ডিফারেন্স মাপতে হবে, দুটো ইকুয়েশনে বসাতে হবে, তবে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, অঙ্কের ক্ষেত্রে দুটো পার্ট থাকবে, এই পার্টটাও থাকবে প্লাস এই পার্টটাও থাকবে। আর যদি তুমি রেস্টে লোকে থাকা থেকে নিচ্ছে, তাহলে শুধুমাত্র এইখানটা থাকবে। তাহলে বললাম অঙ্কের একটা সুবিধা পাচ্ছি। এবার তুমি খেয়াল করে দেখো আমাদের টাইম ডাইলেশন ক্ষেত্রে কি গল্পটা করছে। টাইম ডাইলেশনে চলে যাই আমরা। টাইম ডাইলেশন এইবার দেখো এখানে উল্টো নিলাম, বললাম কেন উল্টো নিলাম। এবার টাইম ডাইলেশনকে উল্টো নেওয়ার কারণটা আমরা বুঝি। বললাম যখন ঘড়িতে মাপছি, এই যে এটা হচ্ছে ট্রেনের অবজারভার, এবার ট্রেনে বসে আছে, কি হচ্ছে ট্রেন। আচ্ছা ট্রেনে যে বসে আছে সে কিন্তু দেখো কি করছে, সেম পজিশনে মাপছে। কি মাপছে? তাই না? তাহলে যে বলবে কি দুটো ঘটনায় সেম পজিশন হচ্ছে, তার মানে তার কাছে কি বটে X2 ড্যাশ ইকুয়াল টু X1 ড্যাশ ইকুয়াল টু X ড্যাশ, তাই নয়? বোঝা গেল? আর কিন্তু যে এইখানে দেখছি
টি1 এখানে দেখছে, সে বলছে না একটা ঘটনা যদি সিউড়িতে ঘটে আর একটা ঘটনা কিন্তু একটু দূরে গিয়ে ঘটবে, সেম পজিশনে নয়, নট সেম পজিশন। তাহলে কত ঘটে, x2 নট ইকুয়াল টু x1 হলো। এবার দেখো যদি আমি যেটা আমি করেছিলাম লেন থেকে এইখান থেকে এখানে গেছিলাম, আমি আবার যাই দেখি, তাহলে t0 সমান কত হবে, টি টু ড্যাশ সমান কত ঘটে, t2 মাইনাস ভি x2 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর টি1টা কত হবে, মাইনাস t1 মাইনাস ভি x1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি। তাহলে বলো এটা যখন করবো তখন যখন এখানে টার্ম পাবো t2 মাইনাস t1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস ভি কমন একটা টার্ম পাবো x2 মাইনাস x1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি, পাবো না? তাহলে যদি আমি এখান থেকে এক থেকে দুয়ে যেতাম, এক থেকে যদি আমি দুয়ে দিতাম, তাহলে কি একটু আর একটু এটা কাটতো এই টার্মটা, কি মনে হচ্ছে, কাটতো? এই টার্মটা কাটতো না, কারণ কি বলে x2 নট ইকুয়াল টু x1। তাহলে আমি যদি ইনভার্স লোরেন্স ট্রান্সফর্মেশন মানে আমি যদি নর্মাল লোরেন্স ট্রান্সফর্মেশন ইউজ করতাম তাহলে অঙ্কের মধ্যে একটা জটিলতা হবে। কিন্তু বলা যায় কি বলে তুমি যা খুশি ইউজ করতে পারো, যদি কেউ ওটা না করে এইখান থেকে এখানে যেত তাহলে সে কি করতো, ইনভার্স লোরেন্স ট্রান্সফর্মেশন ইউজ করতো, তাহলে সে টি2 ভ্যালুটা বসাতো, তাই না? টি2 ভ্যালুটা কত বসাতো, এই টি2 জায়গায় বসাতো এইটা টি2 ড্যাশ প্লাস বি x2 ড্যাশ বাই সি স্কোয়ার, আর হলো বি x1 ড্যাশ বাই সি স্কোয়ার। কিন্তু কি বলে x1 ড্যাশ ইকুয়াল টু x2 ড্যাশ, তাহলে কি বলে এই যে টার্মটা আসবে সেই টার্মটা কেটে গিয়ে শুধুমাত্র কি হতো, টি এর টার্মটা টি2 মাইনাস থ্রি ড্যাশ মানে টি0 হয়ে গেল। তাহলে খুব সহজেই টি এর সঙ্গে টি ড্যাশের রিলেশনটা পেয়ে গেলাম ডাইরেক্ট, এখানে কোনো বাড়তি টার্ম আসবে না, নো এক্সট্রা টার্ম। ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা। হুম, বাস এইটাই হয়ে গেল আমাদের টাইম ডাইরেকশন গল্পটা। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে বস আমাদের প্ল্যান করতে পারবে না, তার জন্য দাঁড়ায়। তাহলে দেখো অনেক সময় প্রশ্ন হয় যে তোমাকে প্রশ্ন করবে যে তুমি এখানে কেন ইনভার্স ট্রান্সফরমেশন ইউজ করছো, এখানে কেন তুমি নর্মাল করছো না। অবশ্যই ইন্টারভিউতে প্রশ্ন হবে, কিন্তু আর তোমার থিওরিতে প্রশ্ন হবে না, পরীক্ষার হলে আর প্রশ্নটা হবে না। তখন তোমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি কি বলে যখন টাইম ডাইলেশন হচ্ছে তখন যে রেস্ট ফ্রেমে দেখছে সে সেম পজিশনে দেখছে, তখন অ্যাকচুয়ালি x2 ড্যাশ আর x1 ড্যাশ সমান। তাহলে যদি আমি লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করি, আমি যদি ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করি তাহলে x2 ড্যাশ আর x1 ড্যাশের দামটা কেটে যাবে, তাহলে আমি একটা ম্যাথমেটিক্যাল সুবিধা পাবো, বাস এইটুকুই আমার সুবিধা। ক্লিয়ার? বলো এটা বুঝতে পারা গেল কেন আমি দুই রকম ট্রান্সফরমেশন কোথায় কিরকম ইউজ করছি, আমি কেন ইউজ করছি, এক জায়গায় সেম পজিশনে করছে এক জায়গায় সেম টাইমে করছে, বাস এই দুটোর জন্য কি হবে, কখনো ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন কখনো নর্মাল লোরেন্স ট্রান্সফরমেশন। বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার, সময় আছে। তাহলে এটা ক্লিয়ার, এটা বুঝে গেল। বললাম বেশ ঠিক আছে, এটা যখন হয়ে গেল তখন আমরা দেখে নিই অ্যাকচুয়ালি তাহলে লোরেন্স ট্রান্সফরমেশন যদি ইউজ করি তখন আমরা কি পাচ্ছি লেন্থ টাইমের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যেটা পাচ্ছি ফাইনালি কি পেলাম, টি ইকুয়াল টু, এখন দেখো এই 1 - v² / c² এটা আমাদের <1 অলওয়েজ। দেখো তাহলে টি0 কে একের চেয়ে কম সংখ্যাতে ভাগ করলে টি পাচ্ছি,
তার মানে কি বলতে পারি P0 বাই সাপোজ হাফ, এই ভাগ করে যদি P পাই তাহলে অ্যাকচুয়ালি কত বটে, P = 2 P0। যদি আমি বলি যে ওই ক্যালকুলেশনটা হাফ হচ্ছে, এই ভ্যালুটা যদি হাফ হয়, একের চেয়ে কম হয় একটা ভ্যালু, তাহলে একের চেয়ে কম ভ্যালু মানে কি বলে নিচে যেটা আছে সেটা একটা ফ্র্যাকশন, তাকে উল্টে দিলে কি হয়ে যাবে, এই মানটা অবশ্যই >1 হবে। এখানে যে টার্মটা গুণ হবে সেটা কি হবে, অবশ্যই >1 হবে। তাহলে নিশ্চয়ই কি বটে, P > P0। অর্থাৎ যেটা মুভিং, সেটা কি বলে, যে টাইমটা আমি মুভিং অবস্থায় মাপছি, অর্থাৎ যে ঘড়িটা আমাদের মুভ, সেই ঘড়িটার টাইমটা বেশি, আর যেটা রেস্ট আসছে সেই ঘড়িটার টাইমটা কি বলে কম। এবার বেশি মানে কি বলে, টাইমটা বেশি লাগছে, টাইমটা বেশি লাগছে মানে কি বলে, সময় কম ধীরে চলছে। এটা মনে রাখো, এখানে একটা গন্ডগোল হয়। টাইম যদি বেশি লাগে তার মানে ঘড়ি কি হবে, ফার্স্ট হয় না স্লো হয়, টাইম বেশি লাগলে তো ঘড়ি ঘড়ি স্লো হয়ে যাবে। স্লো হবে, ফার্স্ট স্লো হবে না। হয়ে হ্যাঁ, আমি দেখলাম ঘর থেকে বেরোলাম 10টার সময়, বহুক্ষণ ঘুরে এলাম, নিয়ে দেখলাম ঘরে এসে দেখলাম 10টা 2 বাজছে, তাহলে কি বলবো, ঘড়ি ঠিক আছে না ভুল আছে, স্লো ভুল আছে স্লো। বলবো। বলো আমি আমার দেখলাম অনেকক্ষণ ধরে কাজ করলাম, আর 2 মিনিট, এটা হয় নাকি? তাহলে দেখি যে অনেক সময় লাগবে, তার মানে নিশ্চয়ই কি বলে ঘড়ি স্লো যায়। আর কম সময় লাগছে মানে ঘড়ি কি হয়ে গেছে, তাহলে টিটা বেশি হয়ে গেছে তার মানে অ্যাকচুয়ালি ঘড়ি স্লো হয়ে গেছে, মাথায় রাখতে হবে। বেশি হওয়া মানে কিন্তু এখানে কমে যাওয়া, ঘড়ি দেখছে সময়ের রেসপেক্টে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ঘড়ির রেসপেক্ট কি হয়ে গেছে, ঘড়ি কিন্তু স্পিড কমে গেছে। ঘড়ি কাঁটাগুলোকে আমি আস্তে 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 দিয়ে যেতে দেখি, তবে তো টাইমটা বেশি লাগবে। ঘড়ি নর্মাল স্পিডেই ঘুরে, তাহলে তো একই টাইম লাগবে। তাহলে আমি গেছি 10টা দূরে নিয়ে, অনেকক্ষণ পরে যখন এলাম তখন নিশ্চয়ই ঘড়ি কাঁটাটা ঘুরেই নেই, খুব আস্তে আস্তে ঘুরেছি। তার মানে মুভিং ক্লক রান স্লো। ক্লিয়ার? তাহলে মুভিং ক্লক রান, তার মানে স্যার টিতে আর কি মানে মুভিং ক্লক রান স্লো, বুঝলাম কি বলতে চাইবে। মানে টিতে আর কি মানে টি সময়ে আর কি মুভিং ক্লক আর কি স্লো চলবে তো। হ্যাঁ, কি বুঝতে পারলাম, আবার বলো। বলছি টি সময়ে তো তাহলে মানে মুভিং মানে তার মানে চলমান এটা ঘড়িটা নয়, তাহলে। মানে যে ঘড়িটা মুভ করছে, যে ঘড়িটা মুভিং অবস্থায় দেখবো, সেই ঘড়িটা স্লো যাবে। স্লো যাবে কথার অর্থ হচ্ছে সেই অবস্থায় মানে ঘড়িটা যেখানে আছে, ঘড়ি দেখবো তার কোনো মানে নেই, ঘটনা। ঘড়ি মানে কি বলে ঘটনা, 10টা বাজলে একটা ঘটনা, ঘড়ি কাঁটাটা 1 মিনিট পরে এলো 10টা 1, সেটা তো ঘটনা। তার মানে ঘটনাগুলোর মধ্যে যে সময়ের ব্যবধান, সেটা মনে হবে অনেক সময় ধরে হচ্ছে, খুব স্লোলি ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ যদি আমি কোনো একটা রিয়াকশনকে দেখি মুভিং ফ্রেমে, আমার মনে হয় স্লো হচ্ছে। মানে মুভিং ফ্রেমে কোনো ঘটনাকে আমি স্লো মোশনে দেখি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হুম? তাহলে ধরে রাখো, নর্মালি তুমি একটা ভাত খেতে বসে 10 মিনিটে ভাত খাওয়া হয়ে যায়, অথবা অথবা তুমি ট্রেনে বসে যখন কাউকে দেখছো ভাত খেতে, সেটা কিন্তু আধ ঘন্টা করে খেয়ে যায়, তা তোমার কি মনে হবে এই এত আস্তে আস্তে খাচ্ছে, বলবে না বলবে না? হ্যাঁ তাহলে এইটা দেখবে, অর্থাৎ মুভিং ফ্রেমে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেখানে ঘড়িটা স্লো হয়ে যাবে। ঘড়িটা স্লো হয়ে যাবে তার কথা অর্থ হচ্ছে সেখানে সমস্ত প্রসেস গুলো স্লো হয়ে যাবে। এভরি প্রসেস, দ্যাট মিনস এভরি প্রসেস মিনস এভরি বায়োলজিক্যাল প্রসেস উইল অলসো স্লো। আমাদের যে সময়, আমাদের যে ঘড়ি, আমাদের বডিতে একটা ঘড়ি আছে, তাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে? যে যেটা আমাদের বয়স বাড়ায়, সেল গুলোকে বাড়ায়, সেলের যে একটা লাইফ স্প্যান আছে সেটা ক্লিয়ার কন্ট্রোল করে, যে সেল এতদিন তবে এত সময় পরে এই ঘটনা ঘটবে, এই ঘড়িটাও কিন্তু স্লো হয়ে যাবে। অর্থাৎ যদি মুভিং ফ্রেমে যাও তাহলে তোমার এজটা কিন্তু কি হবে, আস্তে আস্তে বাড়বে। কি বলে, বোঝা গেল? তাহলে তোমার এজও কিন্তু কম কম হবে। অর্থাৎ 0 বছর বয়স একটা বাচ্চাকে নেওয়া হলো, ঠিক আছে, একটা বাচ্চা, দুটো বাচ্চা জমজ বাচ্চা হতে হবে, এখানে বলি টুইন প্যারাডক্স। জমজ বাচ্চা আছে, একটা বাচ্চা জন্ম থেকে ট্রেনে চেপে বসে আছে, মানে ট্রেনে জন্ম হয়েছে, একটা বাচ্চা ছেলে বসে আছে, একটা বাচ্চা ছেলে প্ল্যাটফর্মে আছে, এই যে ট্রেনে মুভ করছে, তার বয়সটা কি হবে বলো, স্লো যাবে তার ঘড়ি। তাহলে তার ঘড়ি যদি স্লো যায় তাহলে তার 1 বছর হতেও সময় লাগবে, আমার 1 বছর আগে হয়ে যাবে। তার মানে কি বলে, যে প্ল্যাটফর্মে আছে তার সময়টা আস্তে আস্তে, তার সময়টা নর্মালি যাচ্ছে, আর যে ট্রেনে আছে তার সময়টা কি হচ্ছে, স্লোলি যাচ্ছে। তাই যে 1 বছর যখন প্ল্যাটফর্ম হবে তখন ট্রেনে 1 বছর হবে না, ট্রেনে তার তো সময় বেশি লাগবে। তাহলে যখন একসঙ্গে জন্মালো, কিন্তু যখন প্ল্যাটফর্ম বাচ্চাটা 10 বছর হবে, তখন ট্রেনে বাচ্চাটা তখন 10 বছর হবে না, 9 বছর হবে না।
ক্লিয়ার? একে আমরা বলছি টাইম ডাইরেকশন। বোঝা গেল? তাহলে তো স্যার একটা কথা বলছিলাম, হুম। বলছি এই ট্রেনটা যদি লাইট স্পিডে আর অ্যাজিউম করুন, যদি লাইট স্পিডে চলে, না, তাহলে বয়স তাহলে বাড়বে না। তার ভেতর, হ্যাঁ, তাহলে তার ভেতরে থাকা যে প্যাসেঞ্জাররা তো তাহলে টাইম ট্রাভেল করতে পারে টাইম ট্রাভেল মানে তার বয়স ফিউচারে। বাড়বে না। হ্যাঁ, বয়স বাড়বে না, কিন্তু সে যখন আর কি ট্রেন থেকে নামবে, না, সেটা মানে আলাদা। তার ঘড়িতে যখন, হ্যাঁ, হ্যাঁ ট্রেন থেকে নামতে গেলে ট্রেনটাকে স্লো ডাউন করতে হবে। হ্যাঁ, তাহলে স্লো ডাউন করা মানে কোন ধরনের ফ্রেম হয়ে গেল? তখন ওটা আবার রেস্ট ফ্রেম। রেস্ট ফ্রেম। যখন স্লো ডাউন হবে তখন হচ্ছে অ্যাক্সেলারেশন থাকতে হবে। তাহলে ও অ্যাক্সেলারেশন হ্যাঁ তাকে তো ট্রেনটা ব্রেক করতে পারে বাবা, তবে তো একটু থামবে। ব্রেক কথা মানে হ্যাঁ ডি অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন, অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাক্সেলারেশন। আর অ্যাক্সেলারেশন যখনই হ্যাঁ কোনো টাইম চলে আসবে তখন আইনস্টাইন বলবে আমার থিওরিটা এখন লাগালে হবে না। হ্যাঁ। তাহলে বলো কি টাইম ট্রাভেল করবে কি করবে না সেটা আমার থিওরি দিয়ে বলা যাবে না। অন্য থিওরি রাখো, আমার থিওরি হুম বলতে গেলে ভুলভাল হতে পারে। হুম। এগুলো বোঝা গেল? সেটা আমরা পড়বো, এর নাম হচ্ছে হ্যাঁ। প্যারাডক্স। এর নাম হচ্ছে হুম। টুইন প্যারাডক্স। এটা কি বলছে? কি বলবে যে ট্রেনে যে বাচ্চাটা বসে আছে তার বয়স কম হবে, প্ল্যাটফর্মে বাচ্চাটার বয়স কি হবে? বেশি হবে। বেশি। কিন্তু যে ট্রেনে বসে আছে সে কি দেখবে? ট্রেন মুভ করছে না প্ল্যাটফর্ম মুভ করছে? প্ল্যাটফর্ম মুভ করছে, তাহলে যে যে ট্রেনে ট্রেনে বসে বসে। আছে, হ্যাঁ, সে বলবে না হুম প্ল্যাটফর্মে বাচ্চাটার বয়স কম হবে, আমার বয়স বেশি হবে। হুম। তাহলে কে ঠিক? তারা দুজন যখন এসে থামবে তখন তো কাউরি বয়স বেশি কারোর বয়স কম হতে পারে। তাহলে যে প্ল্যাটফর্মে আছে সে বলছে ট্রেনের ছেলেটার বয়স কম, আমার বয়স বেশি। আর যে ট্রেনে বসে আছে সে বলছে না হুম। আমার বয়স বেশি, প্ল্যাটফর্মের বয়স কম। এবার দুদিন এসে মিট করলো, তাহলে তারা কি আর জমজ থাকবে না? তাহলে কে বড় কে ছোট হবে? এই জায়গাটা চলে আসছে প্যারাডক্স। কে বড় কে ছোট? কারণ আইনস্টাইন থিওরি বলতে কি বলতে, দুটো লাইনে দুরকম অ্যান্সার পাচ্ছি। তখন বলছি কি না, এটা আবার কি বললাম, এই জায়গারই নয়, কারণ কি বলে ওকে যখন ট্রেন থেকে নেমে আসতে হবে তখন ট্রেনটাকে স্লো করতে হবে, ট্রেনটাকে থামতে হবে, মানে অ্যাক্সিলারেটিং হয়ে গেল, অ্যাক্সিলারেশন হয়ে গেলেই কি হয়ে যাবে? আইনস্টাইনের থিওরি আর তুমি লাগিয়ে কিছু করতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবারে বোঝা গেল। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে, নেক্সট আমরা পরের দিন করবো। ঠিক আছে? পরের দিন আবার ওকে এগুলো স্যার। আরম্ভ করবো। এবার তোমরা দেখবে কোথায় তোমাদের ক্লাস করতে সুবিধা হচ্ছে। এই এখানে সমস্যা হচ্ছে না ওই ট্রিটমেন্টে হচ্ছে? স্যার এখানে বেশি সুবিধা হচ্ছে। তাহলে এখানেই করবো। ঠিক আছে? আর এই ভিডিও দরকার লাগে আমাকে বলবে, আমি তাহলে ভিডিওগুলো আপলোড করে দেবো, ভিডিওগুলো দেখতে পাবে। লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেবে, ভিডিও দেখতে পাবে। ঠিক আছে? রেকর্ডিং ভিডিওটা দেখতে পাবে। বেশ, তাহলে এরকম থাকলে নেক্সট দিন আমরা বাকিটা করবো। ঠিক আছে? স্যার বলছিলাম ওই আমাকে